মনে হয় না এটা তার পক্ষে সম্ভব আর কি। ফলে তাদের ক্লিয়ারেন্স ছাড়া উনি কারোর সাথে কথা কথা বলতে পারবেন না, বা তারাই বলে দেবে যে কার সাথে কথা বলবে। আর তিনি যে জায়গাটাতে আছেন সেটা একটা সংরক্ষিত এলাকা, আমি ওই এলাকাটা বেশ মোটামুটি চিনি, লোদি গার্ডেনের কাছে, খুবই মানে পশ ভিআইপিদের এলাকা সব। তো আমার ওইটাই মনে হয় যে তাদের সম্মতি ছাড়া বা তাদের মানে কি বলবো এটাকে, অনুমতি ছাড়া, অনুমতি হয়তো বলাটা ঠিক, আমি অ্যাজ আই সেড আমি জানি না আর কি 1 নম্বর। আর যেহেতু তিনি একটা বিদেশে আছেন, বিদেশের সরকারের অতিথি হিসেবে আছেন, ফলে এটা ধরেই নেওয়া যায় যে তাদের ক্লিয়ারেন্স না পেলে তার পক্ষে এই ধরনের কথাবার্তা বলা মনে হয় ঠিক, উনি মনে করছেন যে ঠিক হয় না। আর তার যারা হোস্ট যারা, তারাও হয়তো একই কথা, একই বিবেচনায় সেটা করেছেন। আসাদ ভাই, আমার 3টা প্রশ্ন আছে আপনার এখানে। যে আপনি বলছেন যে তিনি ভারত সরকারের অতিথি হিসেবে আছেন, আপনি বলছেন ও তাদের ক্লিয়ারেন্স ছাড়া তিনি কথা বলতে পারবেন না। অতিথি ক্লিয়ারেন্স ছাড়া কথা না বলতে পারা মানে তো তাকে মনে হয় যে তিনি বন্দী আছেন, তার চলাফেরা কথা বলা সীমিত। 2 হচ্ছে তিনি যে লোদি গার্ডেনে আছেন সেটা আমরা আসলে কি করে জানি? সেটা আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম, তারপরে একটা বাসার ছবিও দেখলাম জানি কোথায় আর কি। তো ওই ওই এলাকাটাতেই মানে ওটা তো অ্যাজ ইউ নো ওটা হলো মানে সমস্ত প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, জেনারেলদের বাড়ি আর কি, ওই এলাকায় সব সরকারি বাড়ি আর কি সব। তো সেখানেই তাকে রেখেছে। এবং মানে যে এখন বন্দি আছে কিনা সেটা তো আর আমি বলতে না, পারবো না। লোদি গার্ডেন্সে উনি আছেন সেইটা আমরা, আপনি বাড়ি ছবি দেখার কথা সেটা বলছেন, অনুমান করি। আমি কোনো প্রামাণ্য আমি এখন পর্যন্ত দেখিনি। লোদি গার্ডেন্সে জেনারেলরা থাকেন, সাবেক মন্ত্রীরা থাকেন, সে মানে যে কোনো গিভেন টাইমে 300 সাংবাদিক সেখানে থাকে, সেইটাও আমার দেখা, মানে নিজেও দেখা আছে। কিন্তু আমি যদি অন্য আরেকটা কথায় আসি, যে অন্যান্য সরকার প্রধান যারা বিতাড়িত হয়েছেন বা দেশ ছেড়ে তারা চলে গেছেন বা স্বেচ্ছা নির্বাসনে গেছেন, তাদের সঙ্গে কিন্তু অন্যদের দেখা করার অনুমতি ওই সরকার দেয় না বা অনুমতি পায় না, এরকম উদাহরণ আমাদের সামনে আর আছে কিনা আসাদ ভাই? যেমন আমরা জনাব তারেক রহমানের কথা বলতে পারি। জনাব তারেক রহমানের সাথে আমার নিজেরই কথা হয়েছে যখন তিনি সেখানে নির্বাসনে ছিলেন ইংল্যান্ডে। আরো অনেকের কথা হয়েছে, অনেকের ছবি আছে, আমার সঙ্গে হয়তো ছবি নাই, কিন্তু অনেকের সঙ্গে ছবিও আছে, কথাও আছে। তো সেটাই আর কি। তো তিনিও তো সাজাপ্রাপ্ত আসামি ছিলেন সেখানে, তাই না? হ্যাঁ, তার তো এই দেশের আইনে তার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তো শেখ হাসিনাও সাজাপ্রাপ্ত আসামি, মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এখন এটার যে কি ক্যালকুলেশন, সত্যি কথা বলতে কি আমার কোনো ইনসাইড ইনফরমেশন নাই এই ব্যাপারে, আমি ঠিক জানি না এগুলোতে। আর যেটা জানি না সেটা নিয়ে মানে কোনো স্পেকুলেশন করতে চাই আচ্ছা, না। লাস্ট প্রশ্ন, আপনি যেহেতু জানেন না সেটা নিয়ে আপনি স্পেকুলেশন করতে চান না, ফেয়ার এনাফ। আপনার কাছে শেষ প্রশ্ন। আমরা কিন্তু আন্তর্জাতিক সংবাদ সংস্থায় আমার কাজ করার অভিজ্ঞতায় হোক বা আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে বাইরে হওয়া প্রতিবেদনগুলি পড়ে দেখি হোক, যে আমরা কিন্তু ইমেল সাংবাদিকতা বা ইমেল সাক্ষাৎকারকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে দেখি না, কারণ আমরা যেহেতু জানি না ওই পারে আসলে উত্তরটা তিনি দিচ্ছেন কিনা, সম্পূরক প্রশ্ন করতে পারি না। কিন্তু পরপর কয়েকটা ইমেল সাক্ষাৎকার আমরা তার দেখলাম, রয়টার্সের মতো বড় প্রতিষ্ঠানও এইটা ছাপালো। এইটা সম্পর্কে মানে সাংবাদিকতার দিক থেকে এইটাকে আপনি আসলে কি মনে করেন? প্রথম কথা হলো রয়টার্স, হ্যাঁ না রয়টার্স তো আমরা সবাই জানি যে মানে আন্তর্জাতিক যে নিউজ এজেন্সি গুলো আছে তার মধ্যে নাম্বার 1 সেটা, তারপরে এপি, তারপরে এএফপি, মানে ইংরেজি মাধ্যমের কথা বলছি আমি। তো ফলে এবং রয়টার্স এর এডিটোরিয়াল মানে ইজ ভেরি রিজিড, মানে তারা অনেক হিসাবপত্র করে যাচাই বাছাই করে তারা রিপোর্ট গুলা ছাপে, এটুকু আমি জানি মোটামুটি। এখন তারা যখন এই রিপোর্টটা দিয়েছে, তবে আমি আমি মনে করি যে তাদের নিশ্চয়ই তারা অথেন্টিক সোর্স থেকেই এটা দিয়েছে এবং তার সাথে হয়তো কোনোভাবে যোগাযোগ করেছে, এইটুকুই বলতে পারি। মানে রয়টার্স কোনো মানে স্পেকুলেশনের ভিত্তিতে বা কারো ফেক কোনো ইয়েতে এটা তারা যাচাই বাছাই না করে এটা করেনি বলে আমার ধারণা। তার মানে আমি একটু সাবির ভাইয়ের কাছে আসি। আরশাদ ভাইয়ের কথায় আমি এই লাইনটা বলতে পারি কিনা, এটা আরশাদ ভাই কারেক্ট মি ইফ আই এম রং, যে
ক্লিয়ারেন্সের কথা আপনি যেটি বলতেছিলেন যে হোস্ট কান্ট্রির ক্লিয়ারেন্স, তাহলে রয়টার্সের এই ইন্টারভিউটার ক্ষেত্রে ছিল, এতে প্রতিবান হয়। সেটা তো বোঝাই যায় আর কি। ওকে ওকে, আমি একটু একই প্রশ্ন নিয়ে আমি জনাব সাবির মোস্তফা আপনার কাছে আসতে চাই। সাবির ভাই, শেখ হাসিনা সামনে আসতেছেন না, শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন না, শেখ হাসিনার গলার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি যতটুকু, সেগুলি টেলিফোনে তিনি তার ইনসিগনিফিকেন্ট কিছু নেতৃবৃন্দের সাথে কথাবার্তার টেলিফোনের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ভারতে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতেছেন, টেলিফোনে কথা বলতে পারতেছেন, ওবায়দুল কাদের, অন্যান্য নেতৃবৃন্দকেও আমরা সামনে দেখছি, শুধু শেখ হাসিনাকে দেখছি না। এর কারণ কি হতে পারে এবং একজন সাংবাদিক হিসেবে আপনি আসলে বিষয়টা কিভাবে দেখেন? আর আসাদ ভাইয়ের সঙ্গে, আসাদ ভাইয়ের আলোচনাগুলি তো আপনি শুনেছেনই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই রয়টার্সের যে লেটেস্ট ইন্টারভিউটা যেটা নিয়ে এত তোলপাড় চলছে, সেটা কিন্তু টেলিফোনে নেওয়া হয়েছে। এই আপনি রয়টার্সের রিপোর্টে দেখেন, রয়টার্স বলছে যে এটা হচ্ছে শেখ হাসিনার প্রথম টেলিফোনিক ইন্টারভিউ। তারা 1 ঘন্টা, মানে গভীর রাত বলছিল যে একদিন থেকে আরেক দিন, অর্থাৎ লেট নাইট, 1 ঘন্টার বেশি সময় ধরে তারা টেলিফোন ইন্টারভিউটা নিয়েছে। কিন্তু কেন ওই অডিওটা তারা ইউজ করলো না, সার্কুলেট এই করলো না? টেলিফোনের ইন্টারভিউ থাকলে সেটা অডিওটা কেন শোনানো হবে না? কিন্তু এখানে আপনি দেখেন ওই রিপোর্টে কিন্তু 3 জন স্টাফ ইনভলভ ছিল, একজন না। দিল্লিতে একজন, ঢাকায় একজন, আর লন্ডনে তাদের বেসিক্যালি তাদের এডিটর ইনভলভ ছিল। সো এখানে কোনো কারসাজি হয়েছে বা কারচুপি হয়েছে সেরকম আমি মনে করি না। এখন প্রশ্ন হচ্ছে, আমারও মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা এখনো কেন জনসমক্ষে আসছেন না, কেন ভিডিওতে আসছেন না, বা কেন লাইভ কোনো অনুষ্ঠানে আসছেন না, এটা নিয়ে একটা স্পেকুলেশন আছে। কিন্তু আমি আজকেই একজন ভারতীয় সাংবাদিকের সাক্ষাৎকার শুনছিলাম, যিনি নিজেকে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ বলে দাবি করেন এবং এটাও দাবি করলেন যে তিনি সম্প্রতি শেখ হাসিনার সাথে দেখা করেছেন। এবং তার ব্যাখ্যা হলো যে শেখ হাসিনা, ওই যে আপনি যেটা বলছিলেন, শেখ হাসিনা হচ্ছে ভারতের অতিথি, বন্দী না। কিন্তু তিনি চাচ্ছেন যে ধাপে ধাপে ধীরে ধীরে পাবলিকের সামনে আসছে। সেটা কেন, সেটার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু তার কথা হচ্ছে যে এটা ভারত সরকারের কোনো বিধিনিষেধ না। ভারত সরকার সেটা নিয়ন্ত্রণ করে না যে কার সাথে কথা বলতে পারবে বা কার সাথে কথা বলতে পারবে না। এবং এটা আমি আগেও শুনেছি যে বিভিন্ন দেশ থেকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সাথে দেখা করতে পারেন। তারা গিয়েছেন, দিল্লিতে দেখা করেছেন। এবং লন্ডন থেকে একটা ডেলিগেশন, আওয়ামী লীগের ডেলিগেশন কয়েক মাস আগে গিয়ে দেখা করে এসছে এবং তারা অনেক কথা বলেছে যে শেখ হাসিনার সাথে তাদের কি কথা হয়েছে, তাকে দেখতে কেমন লেগেছে, তার মনোবল কি, তার শারীরিক অবস্থা কি, সবগুলোই নাকি খুব ভালো, এই রিপোর্ট তারা দিয়েছে। কাজেই সে যে একেবারে বন্দি অবস্থায় কোথাও লুকিয়ে আছে তা না। তবে এই ভারতীয় সাংবাদিক আরেকটা কথা বললেন, যেটা আমি আসাদ মাহমুদের সাথে কথার সূত্র ধরে বলি, যে তিনি যে লোধি গার্ডেনের কাছে থাকতেন সেটার একটা আভাস আমরা পেয়েছিলাম যে ফাইন্যান্সিয়াল টাইমসের একটা রিপোর্টে বহু আগে, যে তাকে লোধি গার্ডেনের মাঝে মধ্যে সন্ধ্যায় হাঁটতে দেখা যায়। কিন্তু এই ভারতীয় সাংবাদিক বলছেন যে তাকে 3 বার মুভ করা হয়েছে, তার নিরাপত্তার জন্য তাকে 3 বার মুভ করা হয়েছে। যে 1 বছর আগে তিনি যে বাসায় ছিলেন এখন তিনি সেই বাসায় নেই, এবং এর মধ্যে তিনি আরেক দফা বাসা চেঞ্জ করেছেন। তো এটা নাকি ভারত সরকার মনে করে যে তার নিরাপত্তার প্রতি এখনো একটা হুমকি আছে ভারতে, এবং ভারতের মাটিতেই একটা হুমকি, ভারতের মাটিতেই আছে, এত অনিরাপদ বোধ করছেন। হ্যাঁ, এবং সেই কারণে নাকি তাকে এখনো ওই নিরাপত্তার কারণে কোনো পাবলিক অনুষ্ঠানে যাওয়ার উপর মানে বিধিনিষেধ না, তবে তাকে এনকারেজ করা হয় বা ডিসকারেজ করা হয় মানে না যাওয়ার জন্য। আর সেই জন্য তার বাড়িও মুভ করা হচ্ছে, কারণ তার নিরাপত্তাটা ভারতীয় সরকারের হাতে। এবং এটা হচ্ছে এই ভারতীয় সাংবাদিকের কথা, এবং যিনি শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ বলেই নিজেকে দাবি করেন। তো এটা কতটা সত্য আমি জানি না, আমি এইটুকুই শুনেছি। আর মানে ইন্টারভিউর ব্যাপারে যেটা বলছেন, আমি আরেকটা জিনিস জানি যে 2টো গণমাধ্যম, ব্লুমবার্গ এবং এনপিআর, আমেরিকার যে ন্যাশনাল পাবলিক রেডিও, এনপিআর একটা আমি কনফার্ম, কারণ এনপিআর যিনি ইন্টারভিউ নিয়েছিলেন তাকে আমি চিনি, তার সাথে আমার কথা হয়েছে। ওই ইমেইলের ইন্টারভিউটা তারা কিন্তু ব্যবহার করেনি শেষমেশ। তারা শেষমেশ করেছে যে না, একজন পলিটিশিয়ানকে আমরা ফেস টু ফেস ইন্টারভিউ করতে চাই, যাতে আমাদের প্রশ্ন যা আছে এগুলো করতে পারি। আর ব্লুমবার্গও নাকি ইমেইলের নেওয়া ইন্টারভিউ তারা আলটিমেটলি ব্যবহার করেনি। সো আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু শেখ হাসিনাকে সাক্ষাৎকার নেওয়ার একটা প্রবল ইচ্ছা আছে,
কারণ শেখ হাসিনা এখনো তাদের দৃষ্টিতে বাংলাদেশে এখনো একটা প্রভাবশালী এবং প্রাসঙ্গিক একজন রাজনীতিক, কিন্তু তারা চাচ্ছে যে সামনে বসে ক্যামেরার সামনে তাকে মানে ইন্টারভিউ দিতে হবে। তো তিনি এখনো সেটা দিচ্ছেন না কেন? সেটা কারণ তিনি তো কখনোই তো তিনি মানে লজ্জা পেয়ে লুকিয়ে থাকেননি, সবসময় তো সাংবাদিকদের সামনে আমি নিরাপত্তা এখানে আমি একটু জি আসাদ ভাই, খালেদ আমি একটু ইন্টারাপ্ট করি। ওই সাবির যে কথাটা বললো যে তার ওইরকম বিধিনিষেধে মানে লোকজন ইউরোপ থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, তার সঙ্গে দেখা করছে। তো আমি মোটামুটি মানে যা বুঝতে পারি আর কি, যে ইন্ডিয়ান গভর্নমেন্টের বা ইন্ডিয়ার যারা হ্যান্ডলার তাদের ভেটিং ছাড়া কেউ তার সঙ্গে দেখা করতে পারে না, দ্যাটস ফর শিওর। কেমন? আর 2 নাম্বার ব্লুমবার্গ বা এনপিআর, যেটা আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি তাকে বলেই থাকে যে তোমার এটা ইয়ে করবো না আমরা, মানে সামনাসামনি কথা বলা বা ইয়ে, তাহলে ইমেলে উত্তর দিতে সে রাজি হলো কেন, বা তারাই বা তাকে ইমেল পাঠাইলো কেন, এটাও আমি বুঝলাম না। এটা হয় কি, মানে ওই ইন্টারভিউ নিতে রাজি হয় এক লেভেলের লোক, রিপোর্টার বা, কিন্তু যখন এটা একেবারে তাদের এডিটোরিয়াল বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে যাবে এটা ক্লিয়ারেন্সের জন্য, তখনই সেই প্রশ্নটা তোলা হয় যে এই মানে তোমরা কত শিওর যে সেই উত্তরগুলা দিচ্ছে। ইমেলের সাক্ষাৎকারের সমস্যা ওইখানেই যে উত্তরগুলা পড়ে মনে হয় না যে এটা শেখ হাসিনার নিজের লেখা উত্তর। ল্যাঙ্গুয়েজটা যেরকম, ল্যাঙ্গুয়েজটা অনেক সময় আমি যেরকম মনে করেছিলাম যে উত্তরগুলা তার আইনজীবীরা লিখে দিচ্ছে। এটা খুবই আপনি একদম মানে আমি বলি যে আপনারা দুজনই একদম মানে আমার কৌতূহলটা মেটানোর জন্য আপনি যদি একটু বলেন যে নিরাপত্তার প্রশ্ন যদি তার ভারতে থেকেও থাকে, সেই ক্ষেত্রে তিনি ভিডিও ইন্টারভিউ দিতে পারেন, সারা পৃথিবীর থেকে নেতারা ভিডিও ইন্টারভিউ দেন, তার কোনো ধরনের মানে মানে আমরা বুঝতেই পারি না তিনি কোন জায়গা থেকে এটা দিচ্ছেন, সেটা উনি দিচ্ছেন না, আসলে তার অডিওটাও শোনানো হচ্ছে না। এখন আমরা কি করে মানে আসাদ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ক্লিয়ারেন্সের কথা। আমার কাছে কারো কথা বলার জন্য যদি ক্লিয়ারেন্স লাগে, আমার কাছে এর অনুবাদ হচ্ছে তিনি বন্দী আছেন, যে তার কোনো স্বাধীনতা নাই, তার কোনো স্বাধীনতা নাই। আমি এই পর্যায়ে এটা সাবির ভাইয়ের কাছে এটা প্রশ্ন করতে চাই, আমি আসাদের কাছে ফেরত আসছি যে সাবির ভাই, মিডিয়া কি এনাফ চেষ্টা করেছে জানার জন্য? মিডিয়া কি তার গতিপথটা দেখতে চেষ্টা করেছে? মিডিয়া কি জানতে চেষ্টা করেছে তিনি আসলে কোথায় আছেন? কারণ ইতিহাসের খাতিরে তো এই প্রশ্নগুলি জানা দরকার। যারা বড় বড় মিডিয়া আছেন, বিবিসি আছেন, রয়টার্স আছেন, এএফপি আছেন, এপি আছেন, তারা কিছুদিন পর পর আমাদেরকে একটা ইমেল ইন্টারভিউ ধরায় দিচ্ছেন, যেটার আধা পয়সা গুরুত্ব আমার কাছে নাই। এখন ঘটনা হইতেছে যে এটা কেন, মানে ইন্টারন্যাশনাল মিডিয়া এই আগ্রহটা কেন নিতেছে না, বা এটা জানার চেষ্টা কেন করছে না? এটা খুব ডিফিকাল্ট বলা যে কেন তারা শেখ হাসিনা কোথায় আছে সেখানে মানে কেন মানে খোঁজ নিচ্ছে না। কারণ পৃথিবীতে অনেক যে পাপারাত্সি বলে যেই বস্তু জিনিস আছে দুনিয়াতে, তারা তো সবাই এই ধরনের লোকজনের ছবি খুঁজে বেড়ায়। যে শেখ হাসিনার একটা ছবি যদি কোনো একটা ফটোগ্রাফার নিতে পারে, যে তার বাসায় বা তার বাইরে বা লোধি গার্ডেনে বা যেখানেই হোক, তাহলে তো এটা অনেক 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 মূল্য থাকবে এই মুহূর্তে। তো তাহলে এই ফটোগ্রাফাররা কোথায়? তারা কেন চেষ্টা করছে না ট্র্যাক ডাউন করতে শেখ হাসিনা কোথায়? এটা একটা প্রশ্ন, এটা একটা লেজিটিমেট প্রশ্ন যে শেখ হাসিনা হয়তো আসতে চাচ্ছে না, কোনো কারণ থাকতে পারে, ভারত সরকারের বিধিনিষেধ থাকতে পারে, হয়তো নিরাপত্তার বিষয়টাও থাকতে পারে, কিন্তু সাংবাদিকরা কেন চেষ্টা করছে না? তারা কি ইন্ডিয়ান সরকারের এত অনুগত যে ইন্ডিয়ান সরকার বলছে ভাই তোমরা এটা তাকে ফাঁস করো না? তার সরকার যত না চাইবে তত তো আরো বেশি করার কথা সাংবাদিকদের, আমি সরলভাবে যেটা বুঝি আর কি। আচ্ছা, আমি একটু আসাদের কাছে জিজ্ঞেস করি, আসাদ আপনার কাছে কি মনে হয় যে ইন্টারন্যাশনাল মিডিয়া কি মানে এনাফ চেষ্টা করছে, মানে উনার যত নিউজ ভ্যালু আছে, মানে উনাকে প্রশ্ন করার যত নিউজ ভ্যালু আছে, সেটা কি এনাফ চেষ্টা করা হয়েছে আসলে? এখন সারা দুনিয়াতে এত ঘটনা ঘটছে, সত্যি কথা বলতে কি মানে শেখ হাসিনা এখন আর ওই অর্থে রেলিভেন্ট না ইন্টারন্যাশনাল, মানে আমরা যারা ইন্টারন্যাশনাল বলতে যারা বুঝি, যেমন আমেরিকা, ইংল্যান্ড বা জার্মানি, ফ্রান্স, এইগুলো যেটাতে বুঝি। তো এখন অ্যাজ ইউ নো, গত মানে শুরু থেকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, তারপরে মিডল ইস্টের তারপরে গাজা, এইসব নিয়ে মানে they are so preoccupied and busy with all these stories. Sheikh Hasina is no longer that relevant. কিন্তু আসাদ ভাই, সবকিছুর তো একটা প্রথমবারের গুরুত্ব আছে জার্নালিজমে।
তিউনিসিয়া অত একটা গুরুত্বপূর্ণ দেশ না, কিন্তু তিউনিসিয়ার আরব বসন্তের পরে তিউনিসিয়ার লিডারকে ইন্টারভিউ করার তো একটা বিরাট ব্যাপার ছিল ইয়ার জন্য। আমি কথার কথা বলতেছি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে তো শেখ হাসিনারে ইন্টারভিউ করা, শেখ হাসিনাকে জানতে চাওয়া যে ওয়াই ডিড শি ডু দিস, তারে কেন আইসা পড়তে হইলো, এটা তো মানে ফার্স্ট হ্যান্ড স্টোরি, পৃথিবীতে যত ঘটনাই ঘটুক। না না, সবই ঠিক আছে। যেমন টিউনিশিয়ার ওই যে বেন আলী না, ওই যে করছিল যে, তো যাই হোক, তো সেও তো, তাকে তো কোনো ইন্টারভিউ দিতে কোথাও দিয়েছে বলে আমি দেখি নাই আর কি কোথাও, বিকজ হি ওয়াজ অলসো আন্ডার হাউস অ্যারেস্ট ইন সাম ওয়ে। অ্যাবসলিউটলি, আমি এটা জানতে চাইছি যে ওয়াজ, না না, ওই আমি তো সেই কথাটা প্রথমেই বললাম, তাকে হয়তো মানে মানে ঘরের মধ্যে বন্দি করে রাখে নাই, বাট এটা আমি মোটামুটি নিশ্চিত যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এমন ভাবে তাকে ইয়ে করে রাখছে যে তাদের মানে অনুমতি ছাড়া বা তাদের ক্লিয়ারেন্স ছাড়া এবার কারোর সাথে দেখা করতে পারবে না, এটা অসম্ভব ব্যাপার, ইটস ইম্পসিবল। এইবার আমি বুঝতে পারছি। শেখ হাসিনা হলো তাদের কাছে একটা ট্রাম্প কার্ড, তাকে দিয়ে তারা অনেক কিছু করাবে, সেই ধরনের চিন্তা ভাবনা থাকাটা খুবই স্বাভাবিক। এখনো তাদের কাছে ট্রাম্প কার্ড। আচ্ছা জি, সাবির ভাই কিছু যোগ করতে চাই। আমি জাস্ট ওই বেন আলীর সাথে একটা মানে পার্থক্য, বেন আলী তো আছে সৌদি আরবে। সৌদি আরব কিন্তু যখন কাউকে আশ্রয় দেয় বাইরের কোনো রাষ্ট্রনায়ককে, তাকে কিন্তু কোনোভাবেই কোনো রাজনীতি করতে দেয় না। ভারতে বসে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের রাজনীতি করতেছে সক্রিয়। তাই তিনি তো এই রয়টার্স সাক্ষাৎকারে বললেন যে 125টা নির্বাচনী এলাকায় দলীয় নেতা কর্মীদের সাথে তার যোগাযোগ হয়েছে, কিন্তু সৌদি আরব কিন্তু সেটা কোনোভাবেই অ্যালাউ করে না, একেবারে চুপ থাকতে হয় তাদের। না না, আর ইন্ডিয়ার সঙ্গে সৌদি আরবের পার্থক্যটা এটাই, বিকজ ইন্ডিয়ার ইন্টারেস্টে তারা শেখ হাসিনাকে দিয়ে এগুলা বলাবে বা করবে, এটা তো কোয়াইট অবভিয়াস, তাই না? ইন্ডিয়ান ইন্টারেস্ট। আমি এই সিরিজের শেষ প্রশ্ন সাবির ভাইয়ের কাছে করতে চাই, তার আগে দুজন দর্শকের একটু মতামত একটু সুন্দর লাগলো, এটা একটু পড়ে শোনাই। একজনের নাম জালাল আহমেদ, উনি বলছেন আপনার অনুষ্ঠান এখন তেলবাজি হয়ে গেছে, আপনি খুব তেলবাজ, আপনাকে ঘৃণা করি। আরেকজন ইমরান খান, উনি বলছেন খালেদ মহিউদ্দিন সেই ফার্মের সাংবাদিক, যে ফার্মের সাংবাদিক কমফোর্ট জোনের বাইরে কারো ইন্টারভিউ নিতে অভয় পায় না। আমি ঠিক বুঝতে পারলাম না, যাই হোক। হাওয়েভার থ্যাংক ইউ আপনাদের। আমি এই সিরিজে শেষ প্রশ্ন করতে চাই যে সাবির ভাই, শেখ হাসিনা মানে আমি যদি সময়ে পিছিয়ে 2024 সালে 5 আগস্ট যাই, শেখ হাসিনা যখন ভারতের মাটিতে অবতরণ করেন তার ব্যক্তিগত বিমানে, মানে সরকারি বিমানে বা সরকারি হেলিকপ্টারে, তখন কি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ভারতে পা রেখেছিলেন কিনা? মানে আগে পদত্যাগ, পরে সেখানে যাওয়া, পদত্যাগই করেন নাই, ভারতীয় প্রধানমন্ত্রী, ভারতে সেখানে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, মানে তার স্ট্যাটাসটা কি ছিল, এটা কি আমরা জানি কি? না, একটা জিনিস আমার মনে হয় পরিষ্কার যে শেখ হাসিনা লিখিত কোনো পদত্যাগপত্র কাউকে দিয়ে যাননি। এটার মানে আমার মনে হয় অ্যাকসেপ্টেড, কিন্তু তার মানে এই না যে 5ই আগস্ট তিনি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, কারণ রাজনৈতিক বাস্তবতা হচ্ছে এক জিনিস আর লিখিত পদত্যাগপত্র হচ্ছে আরেক জিনিস। রাজনৈতিক বাস্তবতায় যখনই সেনাপ্রধান সব রাজনৈতিক দলের নেতাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে বললেন যে আমরা একটা অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির সাথে দেখা করি, তখনই কিন্তু শেখ হাসিনার প্রধানমন্ত্রী নেই। খাতা কলমে হয়তো থাকতে পারে, কিন্তু বাস্তবে তিনি নেই। কাজে তিনি যখন ওই দিল্লিতে বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে গেলেন, অবতরণ করলেন, তখন কিন্তু ভারত তাকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেছে, নট কারেন্ট ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত। এটাই হচ্ছে রাজনৈতিক বাস্তবতা, এবং ইন্ডিয়া রাজনৈতিক বাস্তবতা মেনে কাজ মানে যা করার করেছে এবং তাকে আশ্রয় দিয়েছে। মূল কথা হচ্ছে ভারত তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে। এখানে একজন প্রধান আপনি মনে করেন যে তিনি পদত্যাগ করেই আসলে ভারতে গিয়েছেন, মানে তার আসলে ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রটোকল দিতে হয় নাই ভারতের? না, আমি মনে করি না যে তিনি লিখিত কোনো পদত্যাগ পত্র দিয়ে গেছেন। আমি মনে করি পদত্যাগটা হচ্ছে, এটা হচ্ছে বাস্তবতার নিরিখে, তিনি আর প্রধানমন্ত্রী নেই, এটা হচ্ছে বাস্তবতা, এবং ভারত সেই বাস্তবতার মেনেই তাকে গ্রহণ করেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হিসেবে। তিনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু, সেই জন্য তার কাছে আশ্রয় মানে নিরাপদ আশ্রয়ের জন্য গেছেন, ভারত তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে, এইটুকুই, প্রধানমন্ত্রী হিসেবে না। বাংলাদেশে এটা পাবলিকলি ঘোষণা করার আগে এটা ভারতের কাছে এই তথ্য গেছে যে তিনি আর প্রধানমন্ত্রী নাই? ভারতের সাথে তো আগে যোগাযোগ করা হয়েছে। এখানে আমি একটু বলি, এখানে প্রথম কথা হলো যে ইন্ডিয়ান
যে আর্মি চিফ আছে হুম। সে নিজে বলছে, নিজে মানে পাবলিক ইয়েতে বলছে যে জেনারেল ওয়াকারের সঙ্গে যখন আমরা দেখলাম যে এই ঘটনা ঘটতে যাচ্ছে তখন তার সঙ্গে কনস্ট্যান্টলি আমি কথাবার্তা বলেছি এবং কিভাবে তাকে ওখান থেকে সেফলি আমাদের এখানে নিয়ে আসা যায়। ফলে তারা তো সবকিছুই জানতো। মানে এবং ভারতীয় বাংলাদেশ আর্মি চিফ, এটা গভর্নমেন্ট- ভারতীয় আর্মি চিফ না হ্যাঁ, অজিত হ্যাঁ। দোভাল, অজিত দোভাল বলেছেন, না না অজিত দোভাল না, ভারতীয় আর্মি চিফ চিফ বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশের নিজে আর্মি বলেছে চিফের সেটা। সাথে বাংলাদেশের ঘটনাবলী সে নিয়ে তার সাথে এবং কথা বলল যে হচ্ছিল। আই ওয়াজ ইন কনস্ট্যান্ট টাচ উইথ জেনারেল ওয়াকার এবং ও, তাকে কিভাবে fine. কখন কোথায় কিভাবে আনবে সবকিছুই আমাদের মধ্যে আলোচনা হচ্ছে আগের থেকেই আর কি। শেখ হাসিনার আনার ব্যাপারে আলোচনার প্রশ্নে ভারতীয় সেনাপ্রধান কথা বলেছেন কনস্ট্যান্ট, সেটা অবশ্য আমার চোখ এড়িয়ে গেছে, সেটা আমি খেয়াল করি নাই। না না এটা তো খুবই মানে বড় খবর ছিল সেই সময়। এনিওয়ে মানে এটা ভিডিও আছে। ওকে হ্যাঁ ওকে ঠিক আছে, আমি তাহলে পরবর্তী প্রসঙ্গে যাই। সে পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে সংবিধান মানে সংসদের সংবিধান সংশোধন সংক্রান্ত, এইটাও আপনাদের দুজনের জন্য প্রশ্ন। আমি প্রথমে সাবির ভাইয়ের কাছে যেতে চাই, একই ব্যাপারে আসাদ ভাইয়ের মতামত আমরা শুনবো। যে সংসদের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গতকাল গঠন করা হয়েছে, জামায়াতের নেতৃত্বে বিরোধী দল এতে নাম দেয়নি, উল্টো এর প্রতিবাদে ওয়াকআউট করেছিল। তারা গণভোটের রায় বাস্তবায়ন চায়। বিএনপি এবং জামাতের এই বিরোধটাকে কতটা সিরিয়াস মনে হচ্ছে? মানে সংবিধান সংশোধন করতে হবে, এটা একটা দাবি, সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি করার পরে জামায়াতের ওয়াকআউট। আমরা বিএনপিকে দেখে মনে হচ্ছে যে তারা আসলে কোনো সংশোধনই করতে চায় না, আবার জামায়াতকে দেখে মনে হচ্ছে যে তারা আসলে, মানে আপনাদের মতামত একটু শুনতে চাই। আমার মনে হয় জামাত এবং এনসিপি তারা চাচ্ছে যে জুলাই সনদ বলে যে জিনিসটা তারা তৈরি করেছে এবং যে কাগজে 24টা দল সই করে এবং যে 24টা দলের মধ্যে বোধহয় 2টা দল আর নাই, বিলুপ্ত হয়ে গেছে 2টা বা 3টা। তো তারা চাচ্ছে ওই জুলাই সনদ পুরোটাই মানে লক স্টক অ্যান্ড ব্যারেল কোনো মানে বিয়োগ ছাড়া সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক। এইটাই হচ্ছে তাদের দাবি, কারণ এখানে অনেক কিছু আছে যেটা তাদের রাজনৈতিক মতাদর্শের সাথে মানে মিলে যায় আর কি। তো বিএনপি যেটা চাচ্ছে যে সংবিধান সংশোধন নিয়ে যেসব ধারাগুলো আছে এই জুলাই সনদে 33টার মধ্যে যেগুলাতে তারা নোট অফ ডিসেন্ট দেয়নি, শুধু সেইগুলো তারা বাস্তবায়ন করবে। এবং সেই জন্য তারা এই কমিটি গঠন করেছে। তারা কোনো ওই গণপরিষদের একটা আলাদা যেটা শপথ নিল ওই বিরোধী দলের সদস্যরা, সেই দিকে সেই হাঙ্গামায় তারা যায়নি। তো এইটা একটা বিরোধ এবং এই বিরোধটা আমার মনে হয় প্রকট হবে যতই তারা বিএনপি, জামাত এবং এনসিপি চাইবে জুলাই সনদ পুরোপুরি সংবিধানের অন্তর্ভুক্ত করা হোক এবং বিএনপি এটাকে রেজিস্ট করবে, কারণ তারা সবকিছু জুলাই সনদে যা কিছু আছে সবকিছু তারা বাস্তবায়ন করতে চায় না, এটা তাদের রাজনৈতিক মানে কর্মসূচির সাথে মেলে না। কাজেই এই বিরোধটা আমার মনে হয় চলবে এবং জামাত এবং এনসিপি এটাকে মানে সংসদের বাইরে রাজপথে নিয়ে যাবে কিনা সেটাই হচ্ছে মেইন বিষয়। কারণ সংসদের ভেতরে জামাত এবং এনসিপির যেই শক্তি এবং জামাতের যেই পারফরমেন্স এখন পর্যন্ত, তারা যতটুকু চাপ সৃষ্টি করতে পারছে সরকারের উপর, তার চেয়ে বেশি চাপ সৃষ্টি করছে রুমিন ফারহানা একজন এমপি স্বতন্ত্র। কাজে জামাতের সেই মানে অভিজ্ঞতা এবং প্রজ্ঞা নেই এই সংসদীয় রীতিনীতি নিয়ে, সংসদীয় গণতন্ত্রে তারা যে সরকারকে মানে বিরোধিতা করবে, তারা চাইবে রাজপথের থেকে একটা চাপ সৃষ্টি করতে। তো সেটা আমার মনে হয় ভবিষ্যতে আসবে, এখনই আসবে না। তারা বিএনপি যখন এই বিভিন্ন সাংবিধানিক ধারা সংশোধন করতে থাকবে তাদের মানে কর্মসূচি অনুযায়ী, তাদের 31 দফা অনুযায়ী, আর বিএনপি এবং জামাত এবং এনসিপির যেগুলা মানে যেটা দাবি, যেটা পুরো জুলাই সনদ একসাথে বাস্তবায়ন করতে হবে, সেটা যখন হবে না তখন তাদের রাজপথে না যেয়ে তাদের উপায় থাকবে না, কারণ তারা টোটালি ইনভেস্টেড ইন দিস জুলাই চার্টার। কাজে এই জুলাই চার্টারটা হচ্ছে তাদের একদম মানে নিজেদের বেবি বলতে পারেন। তারা তো চাচ্ছিল যে এই নির্বাচনের আগেই জুলাই সনদটা সংবিধানের অংশ হয়ে যাক, এইটাই ছিল তাদের একটা প্রধান দাবি। কিন্তু বিএনপির চাপে সেটা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। কাজে এখন তারা চেষ্টা করবে যাতে বিএনপিকে চাপ দিয়ে এটা করানো যায়, কিন্তু আমার মনে হয় না বিএনপি এটা করতে খুব একটা রাজি হবে। কাজে একটা সংঘাত
একটা সংঘাত, একটা আন্দোলন, মানে আন্দোলন খেলা আসতে পারে। আন্দোলন খেলা বলছেন সাবির ভাই, আমি একটু আসাদ ভাইয়ের কাছে আসতে চাই। আসাদ ভাই, আপনি এটাকে নিয়ে কি মন্তব্য করেন? তার আমি আগে একটা খালি মন্তব্য একটু পরে। ইমরান খান উনি বলছেন, বিইং অনেস্ট, দয়া করে বলবেন ইন্টারন্যাশনাল মিডিয়া ছাড়া বাংলাদেশের মিডিয়া কি চেষ্টা করেছে অর্থাৎ শেখ হাসিনা ইন্টারভিউর কথা উনি বলছেন, আপনারা করেছেন অন্য কোনো নেতা বা কর্মীদের ইন্টারভিউ নিতে? আমি আমার কথা বলতে পারি যে আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করার ফল হচ্ছে আমি এই কথা বলার পরে যারা মানে আমার জুলাইয়ের যারা আন্দোলন নেতৃত্ব দেওয়া বন্ধুরা তারা বলেছেন যে আমার বিচার হওয়া উচিত, আমাকে মানে কি করা উচিত অনেক কিছু বলেছেন। আর আওয়ামী লীগের লোকজন বলেছেন যে আমি হচ্ছে 2 টাকার ছাপরি ইউটিউবার, আমাকে কেন শেখ হাসিনা ইন্টারভিউ দিবেন। যাই হোক, হয় আমি আসাদ ভাই আপনার কাছে জানতে চাই যে এই সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন, জামাতের নেতৃত্বে ওয়াকআউট, এটা সম্পর্কে আপনার? আমার সত্যি কথা বলতে কি, এটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো চিন্তা ভাবনা নাই, মাথা ব্যথাও নাই। আমার কাছে এগুলো সব খেলা মনে হয় আর কি। খেলা কেন বলছি, যে এই পুরো জুলাই সনদটাই এখন একটা বিতর্কিত ব্যাপার হয়ে গেছে। এখন আমরা বা দেশের সাধারণ মানুষ এই জুলাই আন্দোলন নিয়ে যতটা অ্যাক্টিভ ছিল বা তাদের চিন্তা ভাবনা, তারা ভেবেছিল একটা আমূল পরিবর্তন হবে জুলাই আন্দোলনের ফসল যে সরকারটা আসছিল, মানে মোহাম্মদ ইউনূসের সরকার, তারা সত্যিকার অর্থে আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা ভালো কিছু পাবো। আমরা মানে স্বৈরাচারী শাসন ব্যবস্থার যে সমস্ত জিনিসগুলো, যেমন একনায়কতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা না দেওয়া, আইনের শাসনকে তোয়াক্কা না করা, তারপরে বৈষম্য কমানো, এইগুলাই মানুষের মানে আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু জুলাই এই বিপ্লবের পরে যে যারা ক্ষমতায় আসলো, বিশেষ করে মোহাম্মদ ইউনূস, তিনি এসেই তার ব্যক্তি স্বার্থকে উদ্ধার করার মানে হাসিল করার জন্য সমস্ত কিছু সে ভুলে গেল। হ্যাঁ, এবং সেই ভুলে যাওয়ার ফলে যেটা হলো, এই বিভিন্ন যেমন আমলারা এটা বুঝে ফেললো যে এই লোকের দিয়ে তো মানে সে তো 2 দিন পর পর বিদেশ চলে যায়, তারপরে নিজের মামলা নিজেই প্রত্যাহার করে নেয় নির্বাহী আদেশে, তারপরে তার বিরুদ্ধে যত ছিল জরিমানা ছিল সবকিছু নিজে, তারপরে নিজের ভাইপোকে সে ডেপুটি প্রেস সেক্রেটারি বানায়, গ্রামীণ ব্যাংক থেকে নূরজাহান। আসলে আপনি ডেপুটি প্রেস সেক্রেটারি নিয়ে এত ডেপুটি প্রেসিডেন্ট, এটা মানে নিজেদের লোকিত হবে, সেটা বলছি না, নিজেদের এটা প্রথম কথা হলো, আমার কথা হলো যে এটা তো একটা সরকারি মানে জনগণের টাকা, তাই না? তো আমি জনগণের টাকা আমি যাকে খুশি নিয়ে বসাই দিব, পছন্দ তাকে আমি প্রেস সেক্রেটারি করব না? আমি আজকে দলের নির্বাহী প্রধান হলে তো আমি আমি সেটা বলছি না, কিন্তু এটা হচ্ছে একটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা শেখ হাসিনাকে স্বজনপ্রীতির দায়ে দুষতাম কি কারণে? তো একই কাজ করছে সে, মোহাম্মদ ইউনূস একই কাজ করছে। নূরজাহান বেগমকে গ্রামীণ ব্যাংকে যেহেতু তার ঘনিষ্ঠ ছিল, সে এনে তাকে ইয়েতে বা কি স্বাস্থ্য উপদেষ্টা বানাইলো। কিন্তু আসাদ ভাই, আমি যাদের সাথে সারা জীবন কাজ করছি, আমি তো তাদেরকেই সাথে চাইবো অল্প সময়ের জন্য গেলে। না, সাথে চাইবো, ভালো কথা, কিন্তু সে তাকে নেওয়া হলো কেন? যে তিনি অসুস্থ ছিলেন, যাতে করে সরকারি মানে জনগণের টাকায় সে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে পারবে। সিরিয়াসলি পারে। হ্যাঁ, তাকে তো কেউ দেখে নাই, সে যে কোনো কাজ করছে কেউ জানেও না, তাকে তো দেখাই যাচ্ছিল না কোথাও। তারপরে ওই যে কি লামিয়া মোর্শেদকে সে আনলো, তার ডেজিগনেশন ছিল চিফ কোঅর্ডিনেটর এসডিজি, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। 18 মাসের মধ্যে সে একটা মিটিং করছে এটা নিয়ে, লামিয়া মোর্শেদ। তো তাহলে আপনি তাকে এই ডেজিগনেশন দিয়া তাকে আমরা কি দেখলাম, সে আপনার পাশে বসে বসে সে নোট নেয় আর আপনার সঙ্গে বিদেশে ঘুরে বেড়ায়। তো না, মানে এটা আমি মানে এটা কিন্তু ভেরি সিরিয়াস ম্যাটার। তো এইগুলা যদি আমরা আমার মনে হয় মানুষের, এই জন্য আমি বলছি যে মানুষের জুলাই নিয়ে যে আবেগ ছিল, মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, কোনো কিছুই প্রতিফলিত হয়নি। এবং এখন আমার কাছে যেটা মনে হয় যে জামাতের এই যে কথাবার্তা বা এনসিপির কথাবার্তা, এটার কোনো বিএনপিও জানে এবং জামাত আলারাও জানে যে এটা আলটিমেটলি কোনো কিছুই হবে না। তার কারণ এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি বলবো জামাতে ইসলামী, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তার কারণ এই আন্দোলনটার ফলে তারা মানে 18টা সিটের থেকে 68-70টা পেয়ে গেছে। কিন্তু জুলাই আন্দোলন তো শুধু না, 18 বছর ধরে ওরা স্যাক্রিফাইস করছে, ওদেরই তো বেনিফিশিয়ারি হওয়ার কথা। না, আমার কথা হলো যে যদি জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি তো আর আওয়ামী লীগ হবে না। না হবে, সেটা তো আমরা জানি। আমি বলছি যে মানে বিএনপি কিন্তু সব তার পরের বেনিফিশিয়ারি।
প্রথমে জামাতে ইসলামী, তারপরে এনসিপি। এটা এনসিপি আলাদের তো কেউ চিনতো না আগে, কিন্তু আমরা সবাই এনসিপির এই তরুণ ছাত্রদের তাদের ত্যাগের কথা চিন্তা করেছিলাম, তাদের পক্ষে আমরা কথা বলেছি। তারপরে দেখা গেল যে তারা সরকার এসে লুটপাট শুরু করছে। আচ্ছা, তো যেটা হলো এখন যদি এই এনসিপির নেতারা যে যদি বলে এই রাজুতে সব আয়, তো দেখি কয়টা লোক রাজুতে যায় আমাদের দেখে বলেন তো দেখি। আমার তো মনে হয় না কেউ যাবে। কিন্তু সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা গুলো ছিল, যে চাওয়া পাওয়াটা ছিল, কোনো কিছুই হয় নাই। ফলে সাধারণ মানুষই আগের মতোই আছে। তারা চিন্তা করতেছে যে খামাখায় বিপ্লব হয়, মুষ্টিমেয় কিছু লোকের সুবিধা হয়, বাস এই পর্যন্তই। ফলে ওই মানে সিরিয়াসলি আমার তো তাই মনে। আমি কয়েকদিন আগে একটা লেখাও লিখেছিলাম যে এই মানে জুলাই আন্দোলন কেন সফল হলো না, এটার উপরে লম্বা একটা লেখাও লিখেছি আমি কিছুদিন আগে, গত সপ্তাহের মধ্যে। না জুলাই আন্দোলনের সফলতা নিয়ে আসাদ ভাই আমি এখানে একটু দুই পয়সা দিতে চাই। আন্দোলনের সফলতা যদি আপনি বলেন, বাংলাদেশে কোন আন্দোলন সফল হয়েছে? 90-এর আন্দোলন কি সফল হয়েছে? না, কোন আন্দোলন সফল হয় না একটাই মাত্র কারণে, তার মানুষ যখন আন্দোলনটা করে তার উদ্দেশ্যটা কি থাকে, এটা সেই মানে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে, রাইট? স্বাধীনতা আন্দোলন আমরা শুধু জুলাই আন্দোলনের ব্যর্থতার কথা কেন বলি? আমি তো বাংলাদেশে কোন আন্দোলন, বাংলাদেশে তো আমি না ওইটাই বলছি, কোনো আন্দোলন সফল হলো না কেন? তার কারণ মানে মানুষের যে মৌলিক চাহিদাগুলো ছিল, যে আশা আকাঙ্ক্ষা ছিল, চাওয়া পাওয়া ছিল, আজকে 54 বছরে সেগুলোর কোথাও কোনো মানে সেই মানুষের চাওয়া পাওয়া নিয়ে অবশ্য আমার দুই কথা আছে। মানুষকে আসলে গণতন্ত্র চাই কিনা, মানুষ হচ্ছে এমপিদের কাছে আসলে ল না সিম্পল জিনিস, যে আমি যদি কেউ অন্যায় করে এই দেশে, কেউ যদি অন্যায় করে, সে যত বড় ক্ষমতাবান হোক না কেন, তার শাস্তি হতে হবে। আচ্ছা, বিচার মানে সাধারণ মানুষ যেন বিচার ঠিক মতো পায় না। আসাদ ভাই আপনি যখন এই কথা বলেন, আসাদ ভাই আপনি এই কথা যখন বলেন তখন খুব জেনারেলাইজেশন থেকে বলেন। আপনি যখন বলেন যে বাংলাদেশের মানুষ চায় যে কোনো অন্যায় হইলে তার বিচার হইতে হবে, বাংলাদেশের মানুষ এইটা চায় যে আমার ছেলে সবকিছু বাদ দিয়া তাকে সরকারের চাকরিতে নিয়ে নেওয়া হোক, আমি আন্দোলন করছি আমাকে এমপি বানানো হোক, এমপি যে আছে সে আমাকে টাকা দিক, আমাকে সরকার জমি কিনা দেয়। তার মানে কি যে সরকারি চাকরিটাকে আপনি এত আকর্ষণীয়, সরকারি চাকরি যারা জমি অনেক কিছু মানে না আমি সেটাই বলছি, তার মানে কি ইটস তো কারাপশন। তো আপনি কারাপশনটাকে কেন আপনি এনকারেজ করবেন? আপনার উচিত হলো মানে আমি তো বৈষম্য যাতে না থাকে সেই ব্যবস্থা করা। না, সেই ব্যবস্থা সাধারণ মানুষের জীবনও চায় নাই। সাধারণ মানুষ চাইছে এতদিন যে দুষ্টামিগুলো আওয়ামী লীগ করছে, এতদিন এগুলি আমি করবো না ওইটা হয়তো দলীয় লোকজনরা করে, কিন্তু সত্যিকার অর্থে যেমন আমি প্রায় আমার মানে লেখালেখির মধ্যে বলি, ওই যে বাবুর মার কথা বলি, মেরির মার কথা বলি, এরা তো আর কোনো দল টল করে না। এরা আমি দেখতেছি যে বংশ পরম্পরায় মানুষের বাড়িতে কাজ করতেছে, রিক্সা চালাচ্ছে, মানে এদের তো কোনো কিছু হচ্ছে না। এই যে বৃষ্টিটা হলো ঢাকা শহরে কয়েকদিন আগে, আমার বাসায় না মানে আমাকে এসে বলতেছে যে খালু আমি তো মানে আমি সারা রাত কালকে বসে আছি, আমার বাড়িতে পানি উঠে গেছে। তো এটা শুনতেছি যখনই, যেমন আমি এখন যে জায়গায় থাকি এখানে কোনোদিন আমি পানি উঠতে দেখি না। এবার আমরা 3 দিন তো আমি ঘর থেকে বের হতে পারি না আমাদের পুরো এলাকায়। আসাদ ভাই এই কথাগুলি কিন্তু আমার মনে হয় আরো 40 বছর ধরে আমরা শুনে আসতেছি, কিন্তু আমি যদি ওরকমই একটা, আমি মিরপুরে থাকতাম, ওরকমই একটা বন্যা দুর্গত ঢাকায় কিছু হইলে যেখানে পানি জমে, সে এলাকা থেকে যদি আমি আইসা বলি, আমি যে আইসা ঢাকা শহরে আইসা যে জায়গার মধ্যে থাকলাম, ওই জায়গাটাতে আমি মানে আমার এটাতে আইনি অধিকার ছিল কিনা সেই প্রশ্ন করার যোগ্যতা আমার আছে, আমি যে এখানে একটা বাসা বানায় থাকলাম। না সেটা তো আমি বলছি সেটা তো কমপ্লিটলি একটা ডিফারেন্ট। আমি মনে করি যে আমাদের মানে আমরা এটা বলতে পারি, অন্যদের উপরে চাপাইতে পারি যে আমি কিছু না, আমি আইন ভাঙি না। আমি এইটার ব্যাপারে খুব কনভিন্স না যে আমি আইন ভাঙি না, আমি সাধারণ মানুষ, আমিও আইন ভাঙি। প্রথম কথা হলো আমি বলি যে এই যে মেরির মা বাবুর মা যাদের কথা বলি, এদের তো মানে এরা আইন কি জিনিসটা জানেও না। না, আইন সবাই জানে, তার যে কি আইন সবাই জানে, তাদের যে কি অধিকার সেটাও সে জানে যে তার এখানে আইসা বাসা বানানোটা তার অধিকার না, তাই সে এটা করে। আমি এটা তারে দোষ দিচ্ছি না, আমিও করি মানে আমিও করি। এখন কথা হলো যে তার তো এই যে তাকে 2 দিন পর পর তাদের ঘর ভেঙে দিচ্ছে এসে। তা আমি প্রায় এদেরকে বলি যাচ্ছে ভাই ওরা তো গরিব মানুষ, ওরা তো দুর্বল, ওদের উপরে অত্যাচার করেন কেন? যারা এই সমস্ত ওই যে আমলা, তারপরে দুর্বৃত্ত ব্যবসায়ী যে জোর জবরদস্তি করে মানুষের মানে জমি দখল করছে, এগুলো আপনারা ঠেকান,
এই যে বসুন্ধরার কথা আমরা বলি, তাদেরকে আপনারা তাদের তো কিছু বলেন না। এই গরিব মানুষগুলো আমার মনে হয় যে এইটা নিয়ে আমরা আসলে আলোচনা করতেই থাকতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় যে গণতন্ত্র হচ্ছে ডিমান্ড বাই সাপ্লাই। আমরা গণতন্ত্র চাই কিনা, সব মানুষের সমান অধিকার চাই কিনা, বৈষম্য বিরোধী এটা চাই কিনা, নাকি এটা আরশাদ ভাই শুধু আরশাদ ভাইয়ের কলামে চায় কারণ আরশাদ ভাই সবচেয়ে ভালো মানুষ, সেইটা আমি প্রশ্ন সারা জীবন রেখা যাবো। কিন্তু আমি এইখানে সাবির ভাইয়ের কাছে যে আমি গণতন্ত্র চাই না, আমি কিন্তু চাই না, তা জানেন তো। আপনি গণতন্ত্রের পক্ষে কথা বলেন, সব মানুষের অধিকারের সমানের কথা বলেন, আপনি বৈষম্য বিরোধী মানুষের কথা বলেন। আমি বলছি যে গণতন্ত্র অর্থ যে অর্থে বুঝায়, মানে যা বলছে যে সত্যিকার অর্থে জনগণের ভয়েসকে প্রাধান্য দেবে। জনগণের ভয়েস বলে আলাদা কোনো ভয়েস নাই তো, জনগণের ভয়েস বলে আলাদা ভয়েস নাই আরশাদ ভাই। জনগণের ভয়েস হচ্ছে আমার ভয়েসটা আমি বলি, আমিও তো জনগণ, আমার ভয়েসটা হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ, আমি রাজনীতি করি মানে আমি লাইনে দাঁড়াবো না, আমি রাজনীতি করি মানে আমাকে কাবি খার বেশি কাজ দিতে হবে, আমি রাজনীতি করি মানে আমার পোলাপানটা চাকরি দিতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, না বুঝতে পারলাম, আমি সেটাই বলছি যে দেখেন, আমি কয়দিন আগেই চায়নাতে গেছিলাম আর কি, চায়নার থেকে ঘুরে। এটা শোনেন, মানে আমার চোখ খুলে গেছে আর কি এটা দেখে। তো চায়নাতে যাওয়ার পরে আমি যে দৃশ্যগুলো, চায়না সম্পর্কে তো আমরা পড়তেছি যে তারা অনেক উন্নতি করতেছে, কিন্তু ওখানে ফিজিক্যালি না দেখা পর্যন্ত আমি চিন্তা করতে পারি না যে এটা কি করে হলো। হ্যাঁ, তো সেইখানে আমি দুটো জিনিস দেখলাম আর কি, এবং মানে আমার কাছে খুব লাগলো যে মাত্র তারা 79 থেকে শুরু করছে, মানে গত 40-45 বছরে এই বিশাল উন্নতি করছে দেশের। মানে উন্নতি মানে কি, যেটা কল্পনা করা যায় না। হ্যাঁ, তো এটার মধ্যে দুইটা কারণ ছিল, একটা হলো শীর্ষ নেতৃত্বের সততা এবং আইনের শাসন। এবং শীর্ষ নেতৃত্ব, আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে চায়নার কমিউনিস্ট পার্টির হেড বা চায়নার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কোনো দুর্নীতি করছে? শুনছেন আজ পর্যন্ত? আমি তো শুনি নাই। করলেও শোনা যাবে না, করলেও শোনা যাবে না। আমি বলি কি না, কিন্তু যারা করছে, যারা ধরা পড়ছে, এবং তার মধ্যে জেনারেল আছে, তারপরে কয়দিন আগে তাদের শাস্তিটা হলো মানে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড। ঠিক আছে, কিন্তু এটা একদম গ্যারান্টি। কিন্তু বড় সাহেবদের দুর্নীতি শোনার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। বড় সাহেবরা আর বড় সাহেব না থাকা না, সেটা আমরা স্টালিনের আমলেও শুনি না স্টালিন কোনো দুর্নীতি করছে, পরে শুনছি। না, আমি বলছি যে চায়নার কথা আমি বলছি যে এটা যদি করতো তারা, এই পশ্চিমা মিডিয়া, বিশেষ করে আমেরিকান আর ব্রিটিশরা এটাতে ফাটায় ফেলতো। আমরা আসতেছি আপনার কাছে। না, ঢুকতে দেয় না, ঢুকতে দেয় না। এটা আমার কাছে এগুলা মানে ওই দুইটা জিনিস আমরা ইনশিওর করতে পারলে আমাদের দেশটা ওইরকম হইতো আর কি, শীর্ষ নেতৃত্বের সততা। আপনি শীর্ষ নেতৃত্বের সততার কথা, আমি এটার উল্টাভাবে দেখি। আমরা যদি সৎ নেতৃত্ব চাইতাম, তাহলে আমাদের মানে যে জাতি যেমন তার নেতারা তেমন। আমরা যেমন, আমাদের শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক সাহেব, জয় সাহেব সব একরকম। আমি জামাতে ইসলামীর আমির সাহেবরেও বলবো, শফিকুর রহমান সাহেব, তারা একই রকম। এনসিপি সাহেবদেরও বলবো তারা একই রকম, মানে আমরা যেরকম আমাদের নেতারা এরকম। নাহিদ ইসলাম সাহেব আমার মতোই। আমি সাবির ভাই আপনার কাছে যেটা আসতে চাই যে পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায় হয়েছে, সেইটার ক্ষেত্রে এখন আমাদের আইনমন্ত্রী বলতেছেন যে আমরা এর পরবর্তী নির্বাচনটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করব, যে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানে ছিল সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারককে তার প্রধান করে। আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখতেছেন? মানে আমার মনে হয় এটা বোধহয় 2011 সালের পরে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার। কারণ 96 সালে যখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়, তারপরে যেসব নির্বাচন হয়েছে আপনি দেখেন, 96 জুন মাসে, 2001 সালে এবং 2008 সালে ভোটের হার ছিল 75 থেকে 87%। তার মানে বাংলাদেশের মানুষের আস্থা একেবারে চূড়ায়, মানে চরমে চলে গেছিল, যে এই নির্বাচনী ব্যবস্থায় তারা ভোট দিতে পারবে, তাদের ভোট তারা দিতে পারবে, এবং যাকে দিবে তার মানে খাতায় থাকবে, এই কনফিডেন্সটা তাদের ছিল। কিন্তু শেখ হাসিনা 2011 সালে সেই জিনিসটাকে ধ্বংস করে দেয় এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। যদিও তিনি বলছিলেন যে সুপ্রিম কোর্টের একটা রায় বলা হয়েছে যে এই ব্যবস্থা সংবিধানের পরিপন্থী, কিন্তু এই নির্বাচনী ব্যবস্থাটা ছিল একটা রাজনৈতিক বিষয়, এটা আইনি বিষয় না, এটা রাজনৈতিক বিষয়। এবং 96 সালে এটা রাজনৈতিকভাবেই এটার ফয়সালা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে শেখ হাসিনা আদালতের মাধ্যমে, আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করলেন তিনি, আদালতের দোহাই দিয়ে তিনি এই ব্যবস্থাটা উড়িয়ে দিলেন। এখন আবার সেই আদালতই এই ব্যবস্থাটাকে পুনর্বহাল করলো। কাজে এটা বাংলাদেশের জন্য, আমি মনে করি যে বাংলাদেশের মানে গণতন্ত্রের জন্য তো বটেই, কারণ গণতন্ত্রের ভিত্তি হচ্ছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এটা ছাড়া আপনি তো গণতন্ত্রের কোনো মানে কিছুই দাঁড়াতে পারবে না।
কাজেই এটা একেবারেই অপরিহার্য বাংলাদেশের জন্য একটা মানে নির্বাচনী ব্যবস্থা যেটার উপর সবার আস্থা থাকবে। এখন সোফার শুধুমাত্র একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেই মানুষের আস্থা আছে, সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। কাজে এটা ফিরে আসা আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা মানে কি বলবো, এই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে 2024 সালের অভ্যুত্থানের পরে আদৌ কোনো বেনিফিট হলো, কোনো আদৌ কিছু আসলো কিনা, এটা আমি মনে করি যে একটা ট্যাঞ্জিবল, একটা আসল বেনিফিট। এটা যদি জুলাই অভ্যুত্থানের কারণে হয়ে থাকে তাহলেই জুলাই অভ্যুত্থান সার্থক। নাসির ভাই, আপনি কি 2006-07 মাথায় রেখে এই কথা বলতেছেন যে আমরা দেখছি তখন অঙ্ক কষে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে হবে? আমি আপনার জন্য না, আসাদ ভাইয়ের জন্য না, আমি দর্শকদের জন্য একটু মনে করাই দেই। প্রধান বিচারপতির কাছে আইনমন্ত্রী একটা চিঠি লিখলেন, সেই চিঠিতে বললেন যে আমাদের সব ভালো ভালো বিচারক এখন অবসর নিয়ে নিতেছেন, আমাদের তাদের অবসরের বয়সটা একটু বাড়াইতে হবে, সংবিধানে সেটা চেঞ্জ করতে হবে, তাইলে আমরা কিছু ভালো বিচারক পাবো। সেই ভালো বিচারকদের মধ্যে সবচেয়ে ভালো বিচারককে, সবচেয়ে ভালো বিচারক হচ্ছে বিচারপতি কে এম হাসান, যিনি সেই সময় প্রধান বিচারপতি। তো বিচারপতি কে এম হাসান যেদিন অবসর নিছেন তার পরের দিন বয়স বাড়াইছে বিএনপি সরকার, তার পরের দিন। উদ্দেশ্যটা হচ্ছে মানে তার আগের দিনও যদি বাড়াইতো তাহলে বিচারপতি কে এম হাসান 2 বছর বেশি প্রধান বিচারপতি থাকে, ভালো করে বিচার টিচার করতে পারে। কিন্তু তার পরের দিন বাড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে তাকে যেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রাখা যায় নির্বিঘ্নে আরো 2 বছর, মানে কেউ আর সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হইতে পারবে না ইনি ছাড়া। তো ইনি কে রাখার জন্য যে অঙ্ক করা হলো সেইখান থেকে কিন্তু এটা সবচেয়ে, এই অঙ্কটা করাটাকে এটা কি ঠিক আছে? এটা মাথায় রেখেই বলতেছেন যে মানে ত্রয়োদশ সংশোধনী আমাদের জন্য? এটা আমি বলছি যে বিএনপি যে ভুলটা করেছে, তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে এই কে এম হাসানের ব্যাপারটা দিয়ে, এবং এটা ছিল তার প্রথম ধাক্কা এই ব্যবস্থার উপর। তারপরে আসলো আপনার 111, রাইট, সেনা সমর্থিত সরকার এসে নির্বাচন 2 বছর আর পিছিয়ে দিল। মানে নিয়মে ছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার বিদায় নেবে, সেখানে তারা 2 বছর ক্ষমতায় থাকলো। সেটা ছিল দ্বিতীয় ধাক্কা। আমি ইনফ্যাক্ট একটা লেখা লিখেছি, এটা আশা করছি আগামীকালই প্রকাশিত হবে, এবং এই বিষয়গুলো আমি টেনেছি যে হাসিনার কাছে মনে হয়েছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এত ডিসক্রেডিটেড হয়ে গেছে যে এটাকে ফেলে দেওয়া যায়, কিন্তু আসলে তো ফেলে দেওয়ার জন্য ছিল না, এটা ছিল যে এটাকে সংস্কার করে আরেকটু টেকসই করা, আরেকটু মানে শক্তিশালী করা, টেকসই করা, যাতে এটাকে ম্যানিপুলেট না করা যায়। এবং সেটা না করে তিনি দিলেন জবাই করে। আওয়ামী লীগ হচ্ছে জবাই করলো এবং পুরো সিস্টেমটাকে ধ্বংস করলো। আসাদ ভাই, আপনি যদি এটা নিয়ে দুটা কথা বলেন, যে কারণ হচ্ছে যে সাবির ভাই একদম ঠিক কথা বলছেন যে একদম আদালতের ঘাড়ে বন্দুক রেখে, আমি মানে যখন শর্ট অর্ডারটা দেয় তখনও কোর্টে ছিলাম, এই কি বলে না, আমার কথা বলেন জি না, আমার কিন্তু এগেন মানে আমি তো সবাই বিরক্ত হয়ে যাবে, আমার এগুলো নিয়ে কোনো আগ্রহ নাই আর। তার কারণ না, আমি বলি কেন নাই, আমি সেটা বলি। মানে লেট মি বি ভেরি ক্লিয়ার। প্রথম কথা হলো যে আমরা তো আগেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে দেখেছি কেমন, কিন্তু আনফরচুনেটলি ওই দুটো দলই ঘুরে ফিরে আসতেছে, হয় হাসিনার দল আসবে অথবা খালেদা জিয়ার দল আসবে, এটাই তো হচ্ছে। তো এটা তো দেশের তো কোনো কিছু হচ্ছে না। মানে আমি আবারও সেই সাধারণ মানুষের কথাই বলতেছি, মানুষ ভোট দিল, ওই যে সাবির বললো যে 75 থেকে 87%, খুবই ভালো কথা। হ্যাঁ, তো তাতে দেশের কি পরিবর্তন হইলো? দেশের তো মানে মানে আমরা যে সত্যিকার অর্থে যে আমূল পরিবর্তন গুলা চাই সেগুলো তো কিছু হচ্ছে না। আর এই প্রসঙ্গে আবারও বলে রাখি, খালেদা জিয়া নিজে বলেছে এই তত্ত্বাবধায়ক সরকার দিবে না, সেই জন্য তখন তিনি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ চায় না। এটা ওনারই কথা। তার মানে প্রথম কথা হলো আমি ক্ষমতায় থাকবো যেভাবে আমি থাকবো। এখন যদি ঠিক আছে ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার হলে হয়তো স্বাভাবিকভাবে আমরা যেটুকখানি আমাদের অভিজ্ঞতায় বলে যে মোটামুটি একটা নিরপেক্ষ ভোট হয়, এবং যারা ক্ষমতায় থাকে তারা মানে ইনভ্যারিয়েবলি তারা ক্ষমতার থেকে চলে যায়, বিকজ মানুষ বিরক্ত হয়ে যায় তাদের প্রতি, এবং তারা ভোট দিয়ে অন্য আরেক দল আসে, এসে তারপরে কিছুদিন পরে আবার তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়তে থাকে। তো এই যে চক্করের মধ্যে আমরা পড়ছি, এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আমি কি করব? ওকে, মানুষের ভোট দেওয়া ছাড়া আর তো কোনো লাভ। আসলে একটু আপনি 50-60 সেকেন্ডে বলবেন, আমরা যেটা খুব সহজে বলে ফেলি বাংলাদেশে মানুষের কিছু হইল না 54 বছরে, কথা কি ঠিক? 54 বছরে তো আমি সব কয়টা সূচকে সাংঘাতিক উন্নয়ন দেখি। আমার বয়স ওইগুলোর ফলে আমি তো নিজের চোখে বাংলাদেশে চিনতে পারি না, ঢাকা শহরে আমার জন্ম, আমি তো ঢাকায় চিনতে পারি না। না মানুষের খুবই ভালো কথা।
না না, খুবই ভালো। আমি মাঝে উত্তরবঙ্গে গেছিলাম আর কি, সবচেয়ে ডিপ্রেসড এরিয়া তো। হ্যাঁ, তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আরে সর্বনাশ, মানে অ্যাবসলিউটলি প্রত্যন্ত গ্রামের মধ্যে গেছি, সেখানে দেখি মানে পাকা রাস্তা, রাইট। একটা কাঁচা ঘর বাড়ি দেখি নাই কোথাও। কেমন, এগুলো সবই ঠিক আছে, কিন্তু তারপরেও দেখতেছি যে অসংখ্য লোক বেকার। এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে ফর্মাল সেক্টরে মানুষের তেমন কোনো কাজ কাম নাই, ইনফর্মাল সেক্টরটা ইকোনমিকে ডমিনেট করতেছে এখন। আর ইনফর্মাল সেক্টর মানে কারা? ওই যে হকার, তারপরে ওই রিক্সাওয়ালা, ইজি বাইক চালায়, বিকজ তাদের ফর্মাল সেক্টরে চাকরি বাকরি নাই, শিল্প কলকারখানা বন্ধ। আমি খুলনার, ওখানে 13টা জুট মিল ছিল, সবগুলা বন্ধ। তো এই যে এতগুলো মানে লোকের কর্ম, তারা কর্মসংস্থান, এটা ঠিক কথাই বলছেন। এই লোকগুলা কোথায় যাবে? তো এই লোকগুলা কোথায় গেল? এই এই ইজি বাইক চালায়, তারপরে হকারিগিরি করে, আর 2 দিন পর পর তাদেরকে পুলিশ আমার মনে যে এই সমস্যাটা, আমি তো কোনো আমূল পরিবর্তন দেখতেছি না, তো ওই অর্থে বললাম। আমার মনে যে এই সমস্যাটা গ্লোবাল, কারণ একটা পর্যায়ের পরে তো ফর্মাল সেক্টরের পরে চাকরির সংখ্যা সংকুচিত হইতেই থাকে, সেটা আমেরিকায়, জার্মানিতে, সব জায়গায় আমি তাই দেখি। মানে যত রেস্টুরেন্ট দেখি তত তো আর কারখানা দেখি না। হাউএভার আমি 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 এই প্রসঙ্গে আসি, এইটাও আমি আপনাদের দুজন থেকে একটু জানতে চাইবো, কিন্তু প্রথমে আসাদ ভাই আপনার কাছে একটু জানতে চাই, একটু সংক্ষেপে। সম্প্রতি আমাদের দেশে ককাস অফ আমেরিকা হয়েছে, আপনি আমেরিকার স্বনামধন্য পত্রিকায় বেশ কিছুদিন কাজ করেছেন, অনেক কিছু লিখেছেন, যতদিন কাজ করেছেন তার চেয়ে বহু বেশি সময় আপনি লিখেছেন। সাবির ভাই লন্ডন কেন্দ্রিক যে বিবিসি ছিল, সেই বিবিসিতে অনেক উঁচু পদে অনেক দিন ধরে কাজ করেছেন। কিন্তু এই যে সংসদের দক্ষিণ প্লাজা আমেরিকার 250 পূর্তি অনুষ্ঠানের সামনে যে এটি সামনে আসলে ককাস অফ আমেরিকা, এই জিনিসটা আসলে কি? কেউ কেউ যে বলেন যে জুলাই আন্দোলন, মার্কিন বাণিজ্য চুক্তি, সর্বশেষ ককাস, খলিলুর রহমান, একজনের সঙ্গে আরেকটা সম্পর্ক আছে, আপনার কাছে কি মনে হয়? মানে এই ককাস অফ আমেরিকা ব্যাপারটা কি আসলে, জিনিসটা কি? আমি তো কনস্ট্যান্টলি লিখে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে যে সংসদ ভবন দক্ষিণ প্লাজা যে অনুষ্ঠানটা করলো, আমি ওই কার সাথে জানি একটা ইন্টারভিউ দিলাম আমি সেদিন, তো আমি বললাম যে আমার তো মনে হচ্ছে যে এটা আমেরিকার কলোনি। তাছাড়া পৃথিবীর কোনো মানে স্বাধীন সার্বভৌম দেশ আর একটা দেশের মানে বর্ষপূর্তি উপলক্ষে এইরকম অনুষ্ঠান করতে পারে সংসদ ভবনের মতো জায়গায়, এটা তো আমি শুনি নাই কোনোদিন। আর পৃথিবীতে এরকম কোনো নজির আছে সেটাও দেখি নাই। আমাদের মুশকিলটা হলো কি, যে আমরা ওই মানে যেহেতু আমেরিকায় বড় পাওয়ার শক্তি, তো এখন ওই সবাই তারে তেল মারতে হবে। তো এবং তেল, তাদের তেল না মেরেও যে ইয়েতে থাকা যায়, মানে মোটামুটি মাথা উঁচু করে মানে সার্বভৌম স্বাধীনভাবে থাকা যায়, এটা ইরান দেখাচ্ছে, তারপরে কিউবা দেখাচ্ছে। এখন বলবে যে কিউবা তো শেষ করে দিছে প্রায়, হ্যাঁ দিচ্ছে, ইরানকেও মারতেছে, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে আমি যদি নিজে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেকে মানে বলি যে আমি সেই দেশের নাগরিক বা আমি সেই দেশের নেতা, তো আমি মানে গোপন চুক্তি করে তারা যেটা যেটা চায় সেই চুক্তি আমি কেন এটা করব? মানে আমার তো কিছু মনে, এখন আপনি খলিলের মতো লোককে, খলিল যার অ্যাকচুয়ালি খলিলের তো জেলে থাকার কথা, সে একটা খুন এবং আত্মহত্যার মামলায় মানে অভিযোগ ছিল এবং পত্রিকাতে আসছে, সেই লোক এসে দেশের মানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। তো আইনের শাসনটা কোথায় থাকবে, কিভাবে হবে? তো এই ধরনের লোককে যখন আপনি সরকারে আনেন, হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই তখন বুঝতে হবে না যে তার অন্য কোনো এজেন্ডা আছে। এইটুকুই বলবো আর কি। আমি খুবই আনফরচুনেট, খুবই দুঃখজনক। আমি আমেরিকার ককাস বিষয়টা নিয়ে, ককাস অফ আমেরিকা জিনিসটা নিয়ে আসলে একটু সাবির ভাইয়ের কাছেও একটু বুঝতে চাইবো। সাবির ভাই রে, আমি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে, সাবির ভাই আমার অনেক দিনের শিক্ষকের মতো, সবকিছুই অনেক কিছু আমি তার কাছে বুঝতে চাই। তো এখন এইটাও একটু বুঝতে চাই যে ককাস অফ আমেরিকা ব্যাপারটা কি। কিন্তু তার আগে সাবির ভাই একটু আমি একটা কমেন্ট একটু পড়ে শোনাই। মমিনুল ইসলাম, উনি বলছেন খালেদ ভাইয়ের কাছে উন্নয়ন মানে কি বড় বড় বিল্ডিং আর কিছু স্থাপনা? আপনার মতো মানুষ এমন ধারণা করে অবাক হলাম। যে না ভাই, আমার কাছে উন্নয়ন মানে হচ্ছে শিশু ও মাতৃ মৃত্যুর হার খুব কমিয়ে নিয়ে আসা, শিক্ষা, সর্বজনীন শিক্ষার আর উচ্চশিক্ষার আর বাড়ানো, জীবনযাত্রার উন্নয়ন বাড়া, অন্তত 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের সংখ্যা বাড়া, এই রকম নানা কিছুই আমার কাছে চোখে উন্নয়ন। আমি এগুলি আমার নিজের চোখেই দেখা, একেবারে কিছু হয় না সেটা আমি মানতে পারবো না। সাবির ভাই, ককাস অফ আমেরিকাটা যদি একটু বুঝায় বলতেন যে এই জিনিসটা আসলে কি। আমি শুধু আপনাকে একটু বলে রাখি, এদের একজন সদস্য, এই ককাস অফ আমেরিকার একজন সদস্য, আমার একজন বন্ধু, তার কাছে আমি একটু জিজ্ঞেস করছিলাম, উনি বলছেন যে এই যে আমরা মাঝে মাঝে চা কফি টফি খেতে যাই, ওরকমের জন্য আমাদের কিছু নামটাম গেছে আর কি। প্রথমত এই যে
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান থেকে আমার মনে হলো যে 2024 সালে অভ্যুত্থানের পর যেটা সবাই বলছিল যে আমরা আধিপত্যবাদ মানি না, তো দেখে মনে হলো যে আমরা আধিপত্যবাদ মানি না, কিন্তু কার আধিপত্যবাদ মানি না? ভারতের হ্যাঁ। আধিপত্যবাদ মানি না, কারণ ভারত হচ্ছে আমাদের মতো আর কি, আমাদের গায়ের রং, আমাদের আমাদের হ্যাঁ। একশত, কিন্তু আমরা চাই অন্যদের আধিপত্য, যারা আমাদের এবং যারা আমাদেরকে ডমিনেট করছিল সাদা চামড়াদের, ওদের ওদের আগে। না, আধিপত্য। শুধু আগে, চামড়া তো না আসলে- সাবির ভাই, আপনি তো তো- প্র্যাকটিক্যাল দিকটাও দেখবেন। ভারতে হচ্ছে আচ্ছা। রুপি, ভারত হচ্ছে গরিব, আমেরিকা হচ্ছে ডলার, আমেরিকা হচ্ছে বড় লোক। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ককাসের বিষয় আসি। জি। এই ব্রিটেনের যেরকম তাদের সংসদে এরকম ছোট ছোট কমিটি আছে যারা বিভিন্ন দেশকে নিয়ে, কংগ্রেসের যেরকম বাংলাদেশেরও একটা ককাস আছে যেখানে কিছু নাম করা সংসদ কংগ্রেস ওম্যান সদস্য, কিন্তু এরা করে কি, এইসব দেশ বাংলাদেশকে অনুদান দেয়, বাংলাদেশে সাহায্য দেয়, এবং তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা ভূমিকা রাখে, এবং তারা ভূমিকাটা রাখে বাংলাদেশের রাজনীতিক এবং সবার কর্মকর্তাদের সহযোগিতায়। অর্থাৎ বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেখানে তাদের একটা স্বার্থ আছে, সেজন্য তারা ককাসটা করে। তারা বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য বা দেখভাল করার জন্য ককাসটা করে না, ককাসটা করে তাদের টাকা বাংলাদেশে কিভাবে ব্যবহৃত হচ্ছে, বাংলাদেশ ঠিকমতো চলছে কিনা, বাংলাদেশ বিহেভ করছে কিনা, বাংলাদেশের রাজনীতিকরা ঠিকমতো পথে চলছে কিনা, সেগুলো দেখাশোনা করাই হচ্ছে এই ককাসদের উদ্দেশ্য। এখন বাংলাদেশের সংসদ সদস্যরা যে ককাস করেছেন, তারা কি আমেরিকায় গিয়ে বলবে যে তোমরা এটা কি করছো, তোমরা এটা এমন ভাবে করছো কেন, তোমরা ওকে ডিপোর্ট করছো কেন? না, এইটা হবে একটা ওই যে কফি খাওয়ার ক্লাব। এরা আমেরিকাকে তোষামত করবে, এরা হয়ে যাবে আমেরিকার লবিস্ট ইনসাইড পার্লামেন্ট। দিস ইজ এটার বেশি তারা হবে না, 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 কিন্তু তারা আমেরিকার স্বার্থ দেখবে। কিন্তু সাবির ভাই, আমেরিকার স্বার্থ কি আর দেখার দরকার আছে? আমেরিকার স্বার্থ তো তারেক সাহেব দেখে, শফিক সাহেব দেখে। আমেরিকার স্বার্থ শেখ হাসিনা দেখতেন, আমেরিকার বাইডেন সাহেবের সাথে গিয়ে সেলফি তুলতেন, এবং সেলফি তুলে সেইটা যে কত গর্বের ব্যাপার, এইটা আবার প্রচার করার জন্য পুরো প্রচার মিডিয়াটা ব্যবহার করতেন। কিন্তু আমেরিকার মতো ককাসের দরকার আছে? আমেরিকার মতো পরাশক্তি, তারা চায় সফট পাওয়ার, যত থাকবে তত মঙ্গল। তারা চায় সফট পাওয়ার, হচ্ছে তারা মিডিয়াতে তারা অ্যালাই চাইবে, তারা চাইবে সিভিল সোসাইটিতে তারা অ্যালাই চাইবে। এখন বাংলাদেশের পার্লামেন্টের প্রথমবারের মতো তারা একটা গ্রুপ অফ অ্যালাইস পেয়েছে। অ্যালাইস হচ্ছে তাদের ক্লায়েন্ট, তাদের ক্লায়েন্ট, বেসিক্যালি তারা ক্লায়েন্ট সৃষ্টি করে, এইটা হচ্ছে তাদের সফট পাওয়ারের মাধ্যমে। এবং বাংলাদেশ পার্লামেন্ট এই প্রথমবারের মতো একটা বড় শক্তি, তাদের একটা ক্লায়েন্ট গ্রুপ অফ এমপিস তারা সৃষ্টি করেছে, এবং এই গ্রুপ অফ এমপিস মনে হচ্ছে তারা একেবারে আনন্দে আত্মহারা আমেরিকার সার্ভিসে এসে। না, এখানে সাবির, আমি একটু কথা বলি যে ককাসের যেমন ওসমান ফারুক, তিনি তো নিজে আমেরিকার নাগরিক। কি অদ্ভুত একটা আমি এগুলো দিয়ে কথা বলতেও আমার এখন ঘেন্না করে, সত্যি কথা বলতে। কি অবস্থা, আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার, তারপরে তিনি আবার আমেরিকার ককাসের সদস্য, বাংলাদেশ ককাসের সদস্য। হাউ ফানি ইজ দিস? তো এমনও হইতে পারে যে তিনি খুব গর্বিত আসলে আমেরিকান ককাসের, যেটা সাবির ভাই একটু বললেন যে তারা একটু গর্বের শেষ নাই যে আমার নাম আছে ককাসের এখানে। হ্যাঁ, সেটাই ইন্টারেস্টিং। আমাকে লোকজন জিজ্ঞেস করে যে আপনি যে আমেরিকায় বসে আমেরিকার বিরুদ্ধে কথা বলেন, এটা কিরকম? বিরুদ্ধে তো না, যেটা বাস্তবতা সেটা না, বিরুদ্ধে না, সেটা কিরকম সেটা তো আমি জেনে বুঝেই বলি। আমেরিকা যদি আমাকে বাইর করে দেয়, বাইর করে দিবে, আমি আই ডোন্ট কেয়ার। কিন্তু ঘটনা দিচ্ছে যে আমরা দর্শককে জিজ্ঞেস করছিলাম যে সীমান্তে সুরসুরি দিচ্ছে প্রতিবেশী ভারত, অথচ বিএনপি সরকার মুখে কুলু পেটে বসে আছে, অভিযোগ করছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, একথা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 75% দর্শক এটাকে সঠিক বলে মনে করেন, শতকরা 25% দর্শক এটাকে সঠিক বলে মনে করেন না। 17,000 ভোট আমাদের এখানে দিয়েছে। সব শেষ প্রসঙ্গে আসি। আরশাদ ভাই, আপনাকে শেষ কথা বলতে দিয়ে আমি সাবির ভাইকে দিয়ে শুরু করি যে যখন যারা ক্ষমতায়, মিডিয়ার শীর্ষ ব্যক্তিরা সেদিকে ছাতা ধরেন, এরকম একটা অভিযোগ বা সেরকম একটা জায়গা আমরা এটা দেখতে পাই, কিংবা ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ সাংবাদিকরা মিডিয়ার বড় বড় পদগুলি বাগিয়ে নেন, এবং পরে এটা খুবই ইন্টারেস্টিং, আমি ফেসবুকটা খুললেই দেখি সাংবাদিকরা বলতেছেন আমরা তারেক রহমানের জন্য কি না করেছি, অথচ ওই সাংবাদিক শেখ হাসিনার মতো ফেসিস্টের পিছে পিছে ঘুরেছে। কি অদ্ভুত! আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যাম্পিয়ন, আমি বলবো যে সবচেয়ে ভালো প্রেস সেক্রেটারি শফিক ভাই বলে যে আমি ইউনূস সাহেবের
সব কাজের ভক্ত, কিন্তু হাসিনার যারা ভক্ত সাংবাদিক ছিল তারা দুষ্ট। আমি জিনিসটাই বুঝতে পারি না, মানে জিনিসটা কিরকম আসলে। একটু কি মন্তব্য সাবির ভাই করবেন, তারপর আমরা আসাদের কাছে এটা শেষ শুনবো। মানে ওইটা যদি অপরাধ না হয় তাহলে এটা অপরাধ কেমনে হয়? মানে সেটা তো বটেই, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যে একটা মানে এখন আপনি দেখেন যে সবাই শেখ হাসিনার প্রেস কনফারেন্সে যে সাংবাদিকরা মানে দলের সাথে মানে দলের কাছের সাংবাদিকদের নিয়ে আসা হতো, সেখানে তারা একেবারে তোষামতকারী প্রশ্ন করতো, সেটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক হাসি ঠাট্টা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আমরা এখন কি দেখছি, এগেইন তারেক রহমান কিন্তু লাঞ্চ করছেন বিভিন্ন সাংবাদিকদের সাথে। এই সাংবাদিক কারা? তারাই তো তাদের দলের লোকজনই তো তাদেরকে ইনভাইট করছে। এবং এইটা বলতেছেন সাবির ভাই, আপনি এটা না বলার লোভ সামলাতে পারতেছেন, এইটা বলতেছেন শেখ হাসিনার সময় চামচামি করতো, অন্তর্বর্তীকালীন সরকারের সময় চামচামি করতো, আর আমরা তারেক সাহেবের জন্য এত কিছু করছি, আমাদের এই আত্মত্যাগ কি বৃথা যাবে? এটা ফেসবুকে বলতেছে। লজ্জা ছাড়া। একটা জিনিস ইন্টারেস্টিং যে এক সময় ক্ষমতার বদল হলে শুধুমাত্র বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনের মানে হামলা হতো আর কি, তাদের মানে পরিবর্তন করা হতো রেজি। এখন যেটা দেখলাম আমরা যে একেবারে শেখ হাসিনার পতনের পর প্রাইভেট সেক্টরে যত টেলিভিশন, নিউজ পেপার, সেখানে এডিটোরিয়াল রোলগুলো পাল্টে গেল, সেখানে নিউজ রুমগুলো দখল হয়ে গেল। হ্যাঁ, কারণ যারা আগে মানে যাদেরকে প্রো আওয়ামী লীগ বলা হতো তাদেরকে বের করে দিয়ে যারা প্রো বিএনপি বা প্রো জামাত সেরকম এসে গেল। এবং আরেকটা কারণ হচ্ছে আপনারা এখন অনেক মিডিয়ার মালিক হচ্ছে ব্যবসায়ীরা, এবং এই ব্যবসায়ীরা চায় যে যেদিকে সরকার সেদিকে ছাতা খুলতে। তো ব্যবসায়ীরা সেই রকম সাংবাদিকদের নিয়ে আসেন তখন ক্ষমতায় বা নিউজ রুমের চার্জে, যারা সরকারের সাথে যাদের ভালো সম্পর্ক আছে, ভালো লাইন আছে, যে তার হয়ে সরকারের সাথে একটা যোগসূত্র সৃষ্টি করতে পারবে। তো একই জিনিস দেখছি, আওয়ামী লীগ বিট করছে, ইউনূস সাহেবের সময় দেখছি কিছু এনজিও বিট করছে, অথবা কিছু বিট করে নাই ওরকম কিছু লোক রে, অ্যাবসলিউটলি, অথবা ভাতিজা। আমি কি একটু কথা বলবো এখানে? জি জি জি, আসাদ ভাই আপনি বলবেনই, কিন্তু তার আগে এইটাও একটু যদি বলেন, এইটা অনেকবার এইটা মানে এই কমেন্টটা আসতেছে, সেই জন্য আমি একটু বলতেছি এটা। আসাদ ভাই আপনি একটু বললেন, সাবির ভাই একটু বললেন যে মোহাম্মদ ইমাম হোসেন এইটা বললে কি লজ্জা লাগে, উনার কমেন্ট যে শেখ হাসিনা আমেরিকার কাছে মাথা নত করে নাই। খালেদ ভাই প্লিজ এটা জিগান, আপনি যে দালাল এটা বুঝে নিছি, এটা উনি বুঝে নিছেন যে আমি দালাল, কিন্তু আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করেন যে হাসিনা শেখ আমেরিকার কাছে মাথা নত করে নাই, আমি অবশ্যই এটার বিপরীত মন্তব্য। আমি মনে হয় যে মাথা নত যদি আপনি বলেন সেটা ভালোই করছে, যদি আপনাদের মন্তব্য একটু বলেন। না, আমার মন্তব্য হচ্ছে যে এখানে মাথা নত বা মাথা উঁচু করার ব্যাপার ছিল না। এখানে ব্যাপারটা হচ্ছে যে হাসিনার শেষ 5 থেকে 8 বছর সময় শুধু আমেরিকা না, গোটা পশ্চিম বিশ্ব এবং জাতিসংঘ কিন্তু হাসিনার উপর সমস্ত আস্থা হারিয়ে ফেলেছিল। বিশেষ করে মানে নির্বাচনে কারচুপির জন্য, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অন্যান্য বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের জন্য তারা কিন্তু হাসিনার সরকারকে আর মানে ব্যাকিং যেটা আগে দিত, যেটা 2014-15 সাল পর্যন্ত দিয়ে এসেছিল, 17 সাল পর্যন্ত দিয়ে এসেছিল এবং 18 সাল পর্যন্ত দিয়ে এসেছিল যখন তারা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিল। কিন্তু 18 সালের নির্বাচনের পর থেকে কিন্তু এরা হাসিনার উপর তিক্ত বিরক্ত হয়ে না। আমি সাবির আপনাকে মনে করে দিই, ডয়েচে ওয়েলের চিফ এডিটর 18 সালে এসে শেখ হাসিনার একটা ইন্টারভিউ নিয়ে গেছেন, ওখানে জিজ্ঞেস করছে আপনি আর কতদিন ক্ষমতা থাকবেন, খুব মধুর মধুর প্রশ্ন এসে জিজ্ঞেস করে গেছেন। মানে ওইটা ছিল হচ্ছে প্রথম একটা মানে বড় ডয়েচে ওয়েলে অত মানে বড় একটা জায়গা থেকে একটা ইন্টারভিউ, যেটার মধ্যে থেকে তিনি আসলে খুব মধুর মধুর প্রশ্ন 18 সালের এই নির্বাচনের পরে তিনি আসে এই প্রশ্ন করে গেছেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম কিন্তু যে ওই জাতিসংঘ, আপনার বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা আর কি জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে প্রভাবিত করতে পারে, তারা কিন্তু শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টাকে একেবারে টপ এজেন্ডায় নিয়ে আসে। ফলে মাথা নিচু করার আর জায়গা ছিল না, কারণ শেখ হাসিনার মানে উপর মানে বিরক্তিটা তখন চরমে পৌঁছে গেছে। আসাদ ভাই আপনার কাছে শুনবো সবগুলি বিষয়, মিডিয়া শিশুরা যেদিকে ছাতাছাতি। না, মিডিয়ার কথাটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি সাংবাদিকতা বলতে যে জিনিসটা আমরা বুঝি যে তারা নিরপেক্ষ হবে, তারা ক্ষমতাকে প্রশ্ন করবে, এটাই হলো সাংবাদিকদের সব। তারা দেশের সাধারণ মানুষের যে, বিকজ তাদের তো কোনো ভয়েস নাই, ফলে আর সাধারণ মানুষরা তো আর ক্ষমতাধরদের কাছে যেতে পারে না। তো সাংবাদিকদের কাজ হলো তাদের পক্ষে কথা বলা, সাধারণ মানে ক্ষমতাধরদের প্রশ্ন করা সেই ব্যাপারে। তো সেগুলা তো আর এখন আর নাই।
হ্যাঁ, বহু কাল থেকেই নাই। আর ওই কথাটাই সাবির যে কথাটা বললো ওইটাই আমি বলি। তার কারণ এই মিডিয়ার মালিক হয়েছে এখন এই ব্যবসায়ী নামক দুর্বৃত্তরা। তাদের যত অবৈধ উপায়ে যত সম্পদ তারা মানে দখল করা বা অর্জন করেছে, এগুলাকে কিভাবে আমি রক্ষা করব। ওই আগে তো বড় লোকরা কি করতো, মানে জমিদাররা আগে বাসায় এদের অবাঞ্ছিতদের ঠেকানোর জন্য কুকুর রাখতো বাসায়, তো এখন সাংবাদিক রাখে। হ্যাঁ, তো মানে শুনতে অবশ্য খুবই মানে কটু লাগতেছে শুনতে, বাট সেটাই হয়েছে। না হলে আপনি কল্পনা করতে পারেন যে এই যে বসুন্ধরার এতগুলো পত্রিকা, তারপরে এই যে কি বলে চ্যানেল 24, তারপরে সমকাল, এর মালিক কারা, তারপরে যমুনা গ্রুপের মালিক কারা, এই মানে যমুনা টেলিভিশন বা যুগান্তর, এদের মালিক কারা। তো এই যে জিনিসগুলা হয়েছে, এগুলা এই সমস্ত এদের বিরুদ্ধে যদি আপনি কোনো কিছু মানে সত্যিকার অর্থে সাংবাদিকতা যদি হতো, তাহলে এদের এই অপকর্মগুলো তুলে ধরতো সবসময়। তো সেটা তো আর হচ্ছে না। ফলে ওই সাবির যে কথাটা বললো ওইটাই আমার, যে ব্যবসায়ী যারা তারা চিন্তা করে যে আমার তো এই অবৈধ অর্জনকে কিভাবে আমি ধরে রাখবো। ফলে ওই সরকারের সঙ্গে যাদের মহরম আছে তাদেরকে নিয়ে নিউজ রুমে দাও। এই জন্য আমরা দেখলাম যে 24-এর এই মানে গণ অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে আগে আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে সরাই দিয়ে ওখানে বিএনপি আলারা সব ঢুকলো আর কি। তো তারা ওই যেমন আমি বলি কাদের গনি, আমি তার জীবনে কোনোদিন আজ পর্যন্ত একটা লেখা দেখিনি কোথাও, সত্যি আমি দেখি নাই কোনোদিন। বাট সে অনেক বড় নেতা, সে মানে কি বলে বসুন্ধরা গ্রুপের মিডিয়া গ্রুপের সে। না, আপনি যখন এই কথা বলবেন কাদের গনি সাহেবকে নিয়ে, তখন কি আপনি একইভাবে আওয়ামী লীগের সময়ও কি এরকম চেহারাগুলি আপনি দেখেন নাই যাদের লেখা? না, আমি সেটা যেহেতু আমি কথাটা বলছি যে এই জন্য যে আওয়ামী লীগ তার এখন ক্ষমতায় নাই, তো ক্ষমতায় যখন ছিল তারা একই কাজ করতো। তাদেরও কোনো, যেমন আমি বলি যে প্রেস ক্লাবের এই যে কি বলে সাধারণ সম্পাদক কি আইয়ুব কি নাম আর কি, তো তারা, হ্যাঁ যাই হোক, তো তারা 2 দিন পর পর ওই দুর্বৃত্তদের নিয়ে আসে। ওই যে কি নাবিল গ্রুপের মালিকের পক্ষে সাংবাদিকদের দেয়, কি বলে সেমাই, দুধে মানে ঈদের সময় সেমাই দেয়, তারপরে দুধ দেয়, তেল দেয়, পোলাও চাল দেয়। তো আমি লিখলাম যে আর এরা কত নিচে নামবে। সেই নাবিল গ্রুপের নিচে নামা সম্পর্কে আমি একটু খালি আপনাকে 2 পয়সা দেই। সেইটা হচ্ছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মধ্যে গিয়া একজন দণ্ডপ্রাপ্ত খুনি, মানে বসুন্ধরা গ্রুপের ওই পুত্রের বিরুদ্ধে যখন খুনের মামলা, তখন তার 7 দিন পরে, তার কোনো লেখা কোথাও ছাপা হইতেছে না, 7 দিন পরে গিয়া কি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে বলে আসছে যে তোমাদেরকে একটা বিল্ডিং বানায় দিব, অডিটোরিয়াম বানায় দিব, এটা আবার বিস্তর করে এটা ছাপা হয়েছে, সবাই গিয়া তার কাছে বললাম যে। আর এখন সাংবাদিকতা হয়েছে কি, এটা হয়েছে যে আমি কি করে তাড়াতাড়ি গাড়ি বাড়ির মালিক হব, আমি ফ্ল্যাটের মালিক হব। সত্যিকার অর্থে যে দেশের মঙ্গলের জন্য সাংবাদিকতা করা বা দেশের সাধারণ মানুষের স্বার্থকে তুলে ধরা, বা আমি নিজে স্যাক্রিফাইস করব, আমি লোভ লালসার মধ্যে যাব না, আমি এগুলোর মধ্যে যাব না, তো সেই জিনিস তো আর এখন নাই। হ্যাঁ, এখন যেখানে মানে আমি তো ধরেন মোটামুটি একটা বেশ মানে ভালো পত্রপত্রিকায় কাজ করেছি, অনেক বেশি টাকা পয়সা মানে বেতনের চাকরি করেছি। তো আমারও একটা সময় ছিল, আমি যখন নিউ নেশনের প্রথম চাকরি নিলাম সেই 1978 সালের, তো তখন ব্যারিস্টার মইনুল হোসেন আমাকে 800 টাকা বেতন দিল। আমি বললাম আমি তো চলতে পারবো না। বলে এত টাকা দিয়ে কি করবেন আপনি? তো তখন আমি, বিশ্বাস করেন, আমি 3 বেলা খাইতে পারতাম না, 3 বেলা খাওয়ার পয়সা ছিল না, মানে আমি 800 টাকা দিয়ে কি করে চলবো? কোন সালে এটা? হ্যাঁ আসাদ ভাই, 1978 800 টাকা অনেক টাকা আসাদ ভাই। 78 এ 300 টাকা না 500 টাকা স্বর্ণের ভরি? আমি বললাম তো 300 টাকা তো ঘর ভাড়াই দিতাম, একটা সাবলেট 500 টাকা স্বর্ণের ভরি ঘর ভাড়া ছাড়া আর কি? আচ্ছা, না তারপরে মানে খাইতে 100 টাকা 2-3 বেলা না, তারপরে ওই যে বাড়িতে টাকা পাঠাইতে হইতো। তারপরে না পেরে কি করব, একটা প্রাইভেট ফার্মে যে ওই তো ইংরেজিতে চিঠিপত্র লেখার, ওইটার একটা চাকরি নিলাম, 2000 টাকা বেতন। তো এইভাবে তো আমরা চলছি আর কি। তো এখন দেখি যে সে তার কোনো দৃশ্যমান কোনো ইনকাম নাই, কিন্তু সে গাড়ি চড়তেছে, সে ফ্ল্যাটের মালিক, সে বিদেশে যাচ্ছে, সে ঘুরতেছে। কি করে সম্ভব এগুলা? তো সম্ভব কিভাবে? এই সমস্ত দুর্বৃত্তদের, মানে আমি বলি ব্যবসায়ী নামক দুর্বৃত্ত, এরা কিন্তু প্রকৃত ব্যবসায়ী না। প্রকৃত ব্যবসায়ী ছিল এই দেশে ওই যে ইস্পাহানি আলারাই, ওদের বিরুদ্ধে কোনো গিয়ে শুনেন
ওরা শুনেন না আপনি। কিন্তু এই যে তারপরে এখন যারা আসলো এই সমস্ত, তো দুঃখজনক ভাবে এটাই হলো বাস্তবতা। এবং একটা দেশের রাজনীতি যখন নষ্ট হয় তখন সবকিছু ধ্বংস হয়ে যায়। Okay. সেটাই আমরা দেখতে পাচ্ছি এখন। আমাদের শেষ প্রসঙ্গ এইটা। আপনি আসাদ ভাই, আপনি এক লাইন বলেন, আমরা সাবির ভাইয়ের কাছ থেকে আমরা শেষ কথা শুনবো। সেটা হচ্ছে যে আজকে আমরা দেখছি শিক্ষামন্ত্রী জনাব আনম এহসানুল হক মিলনের বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে মানে ঢাকা সহ জেলার বিভিন্ন শিক্ষার্থীরা কারণ এরকম দুর্যোগের মধ্যে কেন পরীক্ষা দিবে ইত্যাদি ইত্যাদি। এইটা নিয়ে আপনাদের মন্তব্য কি? আসাদ ভাই, আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই, এবং মিডিয়াতে ব্যাপারটা কিভাবে আসছে সেইটারে একটু মাথায় রেখে যদি একটু বলতেন 2 মিনিটের মধ্যে আমরা। আচ্ছা, আমি মানে জি, যে একটা মানে সামান্য জিনিস যে হঠাৎ করে কিভাবে বিশাল হয়ে যেতে পারে, এই ছাত্রদের আন্দোলনের কথাই। আমি বিকেল বেলায়, আপনারা তো একজন লন্ডনে বসে আছেন, একজন নিউ ইয়র্কে বসে আছেন, আমি তো ঢাকাতে। রাইট। তো আমি এই 3 দিন যেহেতু ঘর থেকে বেরোতে পারিনি, আজকে একটু রোদ উঠছিল দেখে আমি একটু বাজার করতে গেলাম, যে দেখি সমস্ত রাস্তাঘাট বন্ধ, মানে কোনো একদম স্থবির টোটালি। তারপরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে উত্তরাতে ছেলে মেয়েরা স্ট্রাইক মানে বিক্ষোভ করতেছে এই পরীক্ষা নিয়ে, এহসানুল্লাহ মিলনের বিরুদ্ধে, মানে তার পদত্যাগ দাবি করছে। তো দেখেন সাধারণ যে পরীক্ষার, আর এই এত বৃষ্টির মধ্যে পরীক্ষাটা কিভাবে তারা নিল, এটাও আমার কাছে মনে হচ্ছে। এই সিদ্ধান্তটা কেন নিল তারা, যেখানে দেখতেছি আমরা টেলিভিশনের পর্দায় দেখতেছি ছেলে মেয়েরা এই পর্যন্ত মানে পায়ের মানে কি বলে কাপড় উঠিয়ে পানির মধ্যে দিয়ে যাচ্ছে। মানুষের তো মানসিক ভাবেই তারা মানে ঠিক থাকতে পারার কথা না। তো তখনই উচিত ছিল যে না, আপাতত যেখানে যেখানে ইয়ে হয়েছে, অথবা এগুলো আমরা পরে পরীক্ষাটা নিব। সেইখানে আবার সে একটা কি কথা বললো, এরা তো ছাত্রছাত্রীরা কি ফার্মের মুরগি, তো ফলে তারা আরো খেপে গেছে। তো তখন আমার ওই শেখ হাসিনার কথা মনে হচ্ছিল যে এই মানে 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 শেখ হাসিনার তো পতন হলো সেই ছোটখাটো একটা ব্যাপার নিয়ে, তারপরে এটা এমন অবস্থা হলো। তো আমার খালি মনে হচ্ছিল যে আজকে তো এহসানুল্লাহ মিলনের পদত্যাগ চাচ্ছে, এইটা আবার কয়দিন পরে না আবার এক দফায় যায় জানা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। ইউ নেভার নো। হ্যাঁ, আমার কাছে মানে খুবই, আমার কাছে আজকে মানে বিকেলে আমি যখন বের হলাম ঘর থেকে, আমি দেখে হতভম্ব হয়ে গেছি, দেখি একই অবস্থা। পরীক্ষা নেওয়ার প্রয়োজন হবে ইত্যাদি। সাবির ভাই, আপনি যদি একটু বলতেন আমরা শেষ করব। হ্যাঁ, আমার কাছে এটা দেখে মনে হচ্ছিল যে একটা রাজনীতি কিভাবে তার পতন হয়। কারণ তিনি, এই মিলন সাহেব, তিনি কিন্তু নির্বাচনের পর থেকেই বেশ কিছু স্টান্টবাজি করছিলেন। যেমন সংসদ ভবনে গিয়ে ঠিক মতো না গিয়ে যেখানে একটা ব্যারিয়ার ছিল সেটার উপর দৌড় দিয়ে টপকে উঠে গেলেন, দেখাতে যে তিনি কত ফিট। তো এই ধরনের স্টান্টবাজি, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে, স্কুলে গিয়ে নানান ধরনের কথাবার্তা বলা। হ্যাঁ, সো এখন তিনি এক ধরা খেলেন, সুপার ধরা খেলেন। কারণ এইটাই হচ্ছে একটা বিচক্ষণ মন্ত্রীর কাজ, যে কখন কোনটা করতে হবে, কখন কোনটা করতে হবে না। তো তিনি যেটা করণীয়, যে বৃষ্টি পড়ছে এবং আবহাওয়া এত বিপর্যয়, এবং কারা পরীক্ষা দিবে, তারা হচ্ছে মানে টিনেজার্স। তারা, হ্যাঁ, তারা ফার্ম, যদি মনে করেন তারা ফার্মের মুরগি, তাহলে তাদেরকে ফার্মের মুরগি হিসেবে ট্রিট করেন। তাদেরকে বৃষ্টির মধ্যে এই পানি ঠেলে পরীক্ষা কেন্দ্রে যেতে বলেন না। কিন্তু আপনি সেটাই করেছেন। আপনি কে ভাই? সো এখন একটা ধাক্কা খেয়েছে সংসদে, সে একটু হালকাভাবে ক্ষমা চেয়েছে। তিনি বলছেন যে যদি কারো মনে কিছু লেগে থাকে তাহলে ক্ষমা চাইছি। মানে আমি একটা ফাউল করেছি সেজন্য আমি লজ্জিত, আমি দুঃখিত, সেটা না। যদি কারো মনে লেগে থাকে, এটা হচ্ছে একটা মানে আরেকটা জিনিস। মানে এই, এবং আরশাদ ভাই ঠিকই বলেছে যে এই স্ফুলিঙ্গ থেকে কিন্তু একটা বড় আগুন লেগে যেতে পারে। তো আমার মনে হয় যে মিলন সাহেবের আসলে মানে পদত্যাগ করাই উচিত। কারণ এই ধরনের ফাউল করার পর কিন্তু তার এই মন্ত্রণালয়ে আর মন্ত্রী থাকার উচিত। আচ্ছা সাবির ভাই, এবং এটা তারেক রহমানেরও বুঝতে হবে। সাবির ভাই, মানে অনুষ্ঠান শেষ করে দেই, মানে কিন্তু এইটা বলার মানে বাংলাদেশের মানুষ যখন একটা কথা বলে তখন নিজের অবস্থাটা কই থাকে। ধরা যাক এই বাচ্চারা ফার্মের মুরগি, তাহলে উনি কিসের, মানে উনি কি মুরগি না মানে মানুষ, মানে ছাড়া মুরগি, মানে উনি নিজের আসলে কি ভাবতেছেন? মানে আমরা কি এই পরের লাইনটা, মানে তাহলে আপনি কোথাকার মুরগি, বা আপনি কি আদৌ মুরগি কিনা, এইটা কি আমরা মানে উনি কি ভাবে বলেন আসলে এই গালিগুলি, মানে আপনারা সিনিয়র লোকরা তো এগুলো আবিষ্কার করছেন এই ফার্মের মুরগি। আমি আর একটা জিনিস আমি খুবই অবাক হয়ে গেলাম, এই ফেসবুকটা খুললে দেখবেন আর কি, যে একটা মেয়ে, মানে পরীক্ষার্থী একটা মেয়ে, মানে আমি সে ভাষা উচ্চারণ করতে পারবো না, মেয়েদের তার মুখ দিয়ে যে সে কি কথা বললো মিলন না, ঠিক আছে, সে যা অকল্পনীয়। মিলন ভাই নিজেরই কি ভাবছেন? মিলন ভাই কোথাকার মুরগি? না, মিলন ভাই কিসের মুরগি? মানে না মুরগি না, এখন মিলন ভাই কি মুরগি মিলন, মানে মানে অথবা মুরগি
মানে উনি কি তেলে আসলে, মানে উনি নিজের মানে কি আপনি ভাইবা কিন্তু একটা অন্যদের নাম করে ফারবেন মুরগি বলে। আপনি কিন্তু একটা নাম করে দিলেন এই মিলনের। হ্যাঁ, মুরগি মিলন। পরে এটা আমার দোষ হবে, মিলন ভাইরে যদি মানুষ মুরগি মিলন করে ডাকে, কিন্তু উনি বাচ্চাদেরকে ফার্মের মুরগি বললো, আবার পরীক্ষাটাও রাখলো। আমি 100% একমত যে যদি আপনি ফার্মের মুরগি মনে করেন তাহলে ওদেরকে ভিজতে দিয়েন না, পরীক্ষা দিয়েন না, আপনি কেন গিয়া। কিন্তু আমার এইটা জানতে খুব ইচ্ছা করে যে গালি যখন দেয় নিজেরই কি ভাবে। আমি অনেক সময় দেখি বাপ মা পোলা পান্ডে হারামজাদা বলে, তো ও নিজে থেকে কি হয় মানে। না, আমার অবাক লাগলো কি যে এত ইনসেনসিটিভ কিভাবে হয়, যে সরকারের ওই পর্যায়ে বসে তার তো কথাবার্তা খুব মার্জিত হতে হবে, এবং সে যে সমবেদনা প্রকাশ বিদেশে করতেছে, থাকছে, আমেরিকায় থাকছে, বিদেশে, হ্যাঁ, আবার মানে একটা অদ্ভুত, আমি না মানে কোনো কিছু আর বুঝে উঠতে পারতেছি না না আমার যে কি হচ্ছে না মিলন হচ্ছে। ভাইয়ের ইন্টারভিউ